এটা তুমি কল্পনা করো না এটাই ঘুরতাছে এমন একটা কালচার শক বলো যেটা তোমারে সবথেকে বেশি ভালো শক বলেন। আমি যখন জাপানে ঢুকছি আমার কাছে সবই তো শক লাগতেছিল। যেমন যেমন কি রে আমি কি সত্যি জাপানে? তুই একদিন হইলো না যাইতারলি জাপান, তুই এখনই হিমালয়ে ঘুমানো শুরু করে দিছ। দরজা খুলছি, খোলার পরে দিয়েছি তিনটেই ল্যাংটা। নানি করে এমন কোথাও নাই যে আপনি মদ পাইবেন না, মাল পাইবেন না, বিয়ার পাইবেন না, নামা বিরু অথবা ইয়াটি এগুলো পাইবেন না। সব জায়গায় অভদ্র জাতি আর কি। অভদ্র জাতি আসলেই অভদ্র। আমরা অভদ্র জাতিগুলোই হচ্ছে অসভ্য, মানে ভদ্রতা নাই, কিছু নাই। না আছে মানুষের সাথে কথা বলার ম্যানার্স, না আছে নিজের দেশ কিভাবে উন্নত করার ম্যানার্স। আর এটা কিন্তু মজার জিনিস। এটা ও নিয়েইছে একটা বিয়ার, হ্যাঁ রেজিতে দিয়া বিয়ারটা দিল, পরে ধরো একটা পটেটো দিল, পটেটো জিজ্ঞাসা পটেটো এটা কি হালাল? তুই মদের সাথে তুই বিয়ার খাবি, তুই মদের কথা বাদ দিয়ে তুই পটেটো জিজ্ঞাসা করতেছিস এটা কি হালাল কিনা। ওহাইও গোজাইমাসু মিনাসান, হোগেনকি দেশু কা? কি অবস্থা সবার? আমি সৈকত বান জয়, জাপানের হিরোশিমা থেকে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি। এই টপিকটা হলো জাপানে আসার পরে আমরা যেই সব কালচার শক, মানে যেই সব ব্যাপারগুলো আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত লাগছে, বিস্ময়কর যেসব ব্যাপারগুলো যেগুলো বাংলাদেশে কল্পনা করি নাই, কিন্তু প্রতিনিয়ত এই ব্যাপারগুলো দেখছি। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আমাদের জায়গা থেকে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। চলে প্রতিদিন আমরা আমাদের গেস্টের সাথে পরিচয় করে দিই। সবুজ, তোমার নাম কি? সবুজ, তোমার নাম কি? হ্যাঁ সবুজ, সবুজ আমার নাম হচ্ছে মিদরি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ভাই এই হোস্ট তো গেস্টের অপমান করতে হচ্ছে। আপনারা কেউ ভিডিও দেখেন, আপনারা চলে যান। আজকে এই পর্যন্ত, বাসায় যান। এই হাসার কোনো মানে হাই হদ নাই আর কি। আমগা এলাকার ভাষায় বলে আর কি, বুঝছেন? কুমিল্লার ভাষায় হাই হদ নাই। এর লাস্ট ভিডিওতে আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলছি, এই ভিডিওর পর ও ডিপ্রেশনে গেছে। ডিপ্রেশনে সারাদিনই হাসতে থাকে। যাক, আপনি তো এটা কাট করবেনই জানি। হ্যালো, আচ্ছা, হ্যালো হ্যালো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে আসছি বক করার জন্য। যাক, ফাইজলামি বহুত হয়েছে। আচ্ছা, তাহলে আজকের আমাদের টপিক হইলো জাপানে আসার পরে যে কালচার শক। হ্যাঁ, হইলো গিয়া আওয়ার পরে আমরা বাংলাদেশ থেকে যে সব জিনিস, যারা একটু গুগল ইউটিউব ঘাটাঘাটি করে অথবা যারা ঘাটাঘাটি নাও করে, কিছু আমাদের প্রত্যাশা থাকে, এবং জাপানে আসার পরে অনেক প্রত্যাশাই আমাদের কাছে পুরো ছেঁড়া বেড়া মনে হয় যে না, বাংলাদেশ থেকে যে জিনিসটা ভাইবা আসছিলাম এই জায়গাটা পুরোই চিগাও। হ্যাঁ ভাই, যত কথাই বলেন, জাপানের টয়লেট গুলোতে বইসা যখন পিছন দিক দিয়ে পানিটা মারে তখন সব টেনশন মেনশন চলে যায়। আচ্ছা, যত টেনশনে থাকুক, যত প্যারাই থাকুক, সুন্দর মতো বসবেন, সব বাইর করবেন, বাইর করার পরে শুধু একটা বোতাম টিপ দিবেন। ফিলিং সো গুড। বোতাম চাপ দিলে করিয়া দেয়। বোতাম চাপ দিলে ফিলিং সো গুড। সরি গাইস, এগুলো কি গাইস পর্যন্ত থাকবে? অসাধারণ কথাবার্তা। আর যাই একটু প্রথম দিক থেকে সিরিয়াস কথা না বললে এরা দেখবে না। আচ্ছা আচ্ছা, আসার পরে প্রথম কোশ্চেন আমাদের গেস্টের কাছে, আসার পরে তুমি যেই কালচারাল শক পাইছো, মানে যেটা তুমি কল্পনা করো না এটাই ঘুরতাছে এমন একটা কালচার শক বলো যেটা তোমারে সবথেকে বেশি ভালো লাগছে। আমি যখন জাপানে ঢুকছি আমার কাছে সবই তো শক লাগতেছিল। যেমন যেমন কি রে আমি কি সত্যি জাপানে? আমি হচ্ছে এমনি তো মনে করেন ট্রানজিট ছিল ভাই 12-13 ঘন্টার মতো আমার ট্রানজিট। কোন জায়গায় 12-13 ঘন্টা ট্রানজিট? মালয়েশিয়াতে। ইকবাল ভাই আমার ট্রানজিট বলে দিছে এই বড়। এটা কাহিনী আছে, কারণ হচ্ছে আমি যদি ডাইরেক্টলি আসতাম নরমালি, তাহলে হচ্ছে এখানে এসে রাতে নামতাম। রাতে নামলে আমার কেউ রিসিভ করবো না, তারা ডাইরেক্ট বলে দিছে রিসিভ করবো না কেউ। তুমি কি টোকিও না ওসাকা? ওসাকাতে কেউ রিসিভ করবো না। আচ্ছা আচ্ছা, ওসাকা থেকে না, ইয়াতে আসছে তো ওসাকা থেকে কেউ রিসিভ করবো না। তো বলছে যে দিনের বেলা আসতে, ওই দিনের বেলা আসলে রিসিভ করবো। তো এই কারণে হচ্ছে আমার
লম্বা ট্রানজিট বইরে লম্বা ট্রানজিট আর দিনের বেলা আসতেছি। হ্যাঁ তো ওইখানে তো মনে করেন ঘুমানোর চান্স আছে, নাই যে তা না, কিন্তু এয়ারপোর্টে তো বোঝেনি কেমন ঘুম হয়। তো মনে করেন একটু ঘুমাইছি, একটু সজাগ ছিলাম, একটু ঘুমাইছি, একটু সজাগ ছিলাম, আরে আমার তো পুরো মাথায় এমনি বঙ্গ করতেছে, ঠিক আছে। তখন তো প্রথম প্রথম মানে এরকম নতুন 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 আর কি। হ্যাঁ তারপরে নামলাম, নামা ওই সময় তো কতটুকু আর জাপানিজ পারতাম, হ্যাঁ লগে ইংলিশে চ্যাট করতাম, হ্যাঁ হয়তো ইংলিশে জাপানিজে বা চাইনিজে ট্রান্সলেট করতে একটা তো করতে কে জানে। তো টাকা টুকা লইয়া এরপরে বের হইলাম। হ্যাঁ সুন্দর মতো শিনকানসেন পর্যন্ত যখন গাড়িতে উঠছি, হ্যাঁ উঠে তো আশেপাশে তাকায় আর আমি কি আসলে জাপান? আহারে আরে আমি স্বপ্ন দেখতেছি না, আহারে এমন একটা অবস্থা। আপনি কালচারাল শখ বলেন, এটাই তো সব থেকে বড় শখ, এর থেকে বড় শখ কি কিছু আছে? না তাও অবশ্য। তোমার তাহলে রিসিভ করছিল কে? চাইনিজ ইয়ং পিয়াং চাং। চুল বড়? না না না, ওসাকা থেকে আরেকটা চাইনিজ। আচ্ছা, তোমার টোকিওতে যেটা ইয়াং ইয়াং না কি যেন একটা নাম ছিল, টোকিওতে যেটা রিসিভ করে এটা চুল বড়। তো আওয়ার পরে তো মহা খুশি, ওর লগে এক লগে রুম শেয়ার করতে হবো। পরবর্তীতে ওদিন ওর লগে একটা সেলফি তুলে আমি ডিতে শেয়ার করছি। এখন আমার রিলেটিভ যারা দেখতে আসে এরা দেখেই মনে করো 90%-এর তোমার ওই স্টোরির যে কমেন্ট বক্স ওই যা লিখতে আছে, তুই একদিন হইলো না যাইতারলি জাপান, তুই এখনই মায়ালয়ে ঘুমানো শুরু করে দিস। কালচারাল শখ না না, এটা হচ্ছে ওই টাইপের শখ আর কি। কি চুল লম্বা চুল, চেহারা দেখে কি মাইয়া ফ্যানের মতো মনে হয়েছে? চেহারা তো চাইনিজ, কারণ চাইনিজদের মনে করো ছেলে নামে এটা বোঝা তো টাফ। ওদিকে আবার ছিল মানে চুল বড়, হ্যাঁ ওটা দেখতে একটু মোটামুটি মেলি ক্যাটাগরিরই। তাহলে তুমি করছো? সে আমাকে করছে। আচ্ছা, এখন কালচারাল শখের প্রথম যে ব্যাপারটা যদি বলি, আমার কাছে সব থেকে বেশি প্যারা যেটা লাগছে এটা হলো ল্যাংটা জাপানিজ। খালি ল্যাংটা জাপানিজ, ল্যাংটা ভিয়েতনামি, ল্যাংটা চাইনিজ, ল্যাংটা কোনটা ল্যাংটা না জাপানিজে তাই হাতে তো ল্যাংটা। না, আপনাদের আসলে ব্যাপারটা একটু খুলে বললে আপনারা আসলে বুঝবেন, কারণ ল্যাংটা জাপানিজ এটা শুনতে একটু ওই যে ইয়ের কাহিনী নাকি এটা, ওই যে আর অনসেনের কাহিনী। অনসেন তো এটা জাপান আওয়ার পরে অনেক 1-1.5 বছর পরে গেলাম না অনসেনে, ওইটা না, তোমার রিওর কাহিনীতেই। ও রিওতে এটা সব। তেমন রিওতে আমাদের যে রিও মানে ডরমেটরি, এইখানে যেই সব বাংলাদেশি পোলাপান আসে এরা থাকে, ভিয়েতনামি আছে, চাইনিজ আছে, নেপালিস বা অন্যান্য যেসব কান্ট্রির পোলাপান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এই স্কুলে আসে, ওইটা সব থেকে বড় ডরমেটরি ছিল। ওইটা মনে হয় আমরা যেটা ছিলাম এটা মনে হয় 4 তলা, পাশেরটাও মনে হয় 4 তলা না 3 তলা, 3 তলা মেবি। তো বেশ বড় ডরমেটরি ছিল, কিন্তু ওই জায়গার সমস্যা হলো কি, আমি যে বিল্ডিং এ থাকতাম এই বিল্ডিং এর প্রত্যেক রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল, কিন্তু শাওয়ার রুম তো আলাদা ছিল, তাই না? হ্যাঁ, ওইটা শাওয়ার রুমও ছিল, কিন্তু 2-3 বছর আগে থেকে তোমার ভিয়েতনামি অথবা নেপালি যেসব পোলাপানগুলো থাকতো ওরা করতো কি, গোসল টোসল করার পরে হয়তো রাতে কাজ করে আইসে, এরপরে গোসল করছে, এরপরে ঘুমাইছে অথবা গাক করতে গেছে, ট্যাপ ছেড়ে রাখতো, অথবা মনে করো তোমার গ্যাসের লাইন চালায় রেখা চলে যাইতো। এটা তো পুরাই আগুনাই, যার কারণে তোমার এই গ্যাসের লাইন এরপরে শাওয়ারের জায়গাটা এটা বন্ধ করে দিছে। পরবর্তীতে তোমার আমাদের বিল্ডিং এর নিচে এবং পাশের বিল্ডিং এর একটা কমন শাওয়ার রুম ছিল, কমন শাওয়ার রুম এবং কমন কিচেনও কমন ছিল, কিচেন সবসময় কমন ছিল তোমাদের ওই পাশের বিল্ডিং এ। তো শখ যেটা এটা হলো যাওয়ার পরে গোসল করতে গেলাম, এখন ওই জায়গায় ভিয়েতনামি 3টা ছেলে গোসল করতেছে, হ্যাঁ, আমি দরজা খুলছি, খোলার পরে দিয়েছি 3টেই ল্যাংটা। এইটা দেখে আমার কাছে তখন খুবই বিরক্ত লাগছে। হ্যাঁ ভাই, আমি মনে করছিলাম কি রে শালার পুত্র এগুলো কি করতেছে। হ্যাঁ, কিন্তু এটা পরবর্তীতে যখন আস্তে আস্তে গেলাম বা পরবর্তীতে যখন ওকে জিজ্ঞাসা করলাম যে তোরা আসলে ল্যাংডা হয়ে গোসল করতেছিস কি এর লাইগা, ওরা কইতাছে এটা আমাদের কাছে এটা ফুটছো, এটা কোনো ব্যাপারই না। ওরা তো ওর মতো শুকান, এরকম শুকান বলতে ওদের মানে কালচারে এরকম। হ্যাঁ, কারণ এই যে ভিয়েতনামি, চাইনিজ, জাপানিজ ওদের
এই ল্যাংটা সংস্কৃতি আছে। সংস্কৃতি বলতে ভিয়েতনামিরা, চাইনিজরা, এরপরে জাপানিজরা, ওরা পুরুষ পুরুষ একসাথে এবং মেয়ে মেয়ে একসাথে, পুরুষ মেয়ে একসাথেও, এইটা আসলে রেয়ার, এটা আসলে রেয়ার, ঠিক আছে, আছে, এটা আসলে রেয়ার আছে, এটা অবশ্য আছে। কিন্তু একসাথে ধরেন 4-5 জন ছেলে পরিচিত হইতে পারে, অপরিচিত হইতে পারে, এরা একসাথে সব খুইলা টুইলা গোসল করতেছে। হলো তোর লগে যেটা আছে আমার লগে ওইটাই আছে। সাইজ ডাজন্ট ম্যাটার, সাইজ ডাজন্ট ম্যাটার গাইস। উপর গেছে আর কি। মনে করেন বাংলাদেশের একজন এটা দেখে আরেকজন হতাশ হয়ে যায়। সরি, মনে হচ্ছে এগুলো ম্যাটার করে না। আপনি কালচারাল শক লাগাইছেন নাকি এটাও শক লাগাইছেন? না, এটা আসলে বাংলাদেশে তো আমরা চিন্তাও করতে পারি যে আমরা একজনে না সব খুইলা। এক্সপেরিয়েন্স আমিও করছি। এই মানে হোস্টেলে যখন আমি ছিলাম আর কি, ডরমিটরিতে, তখন তো আমিও হচ্ছে এটা দেখছি। আমি হচ্ছে মনে করেন নর্মালি গোসল করতে যাই গেলাম, যাইয়া দেখি যে ওরা তো শুধু গোসল করতেছে না, দেখি যে 4-5টা ল্যাংডা হইয়া একটু হিরোই না, একটু বড় মোটামুটি, তো একটা আরেকটারে ফানি মাইরা খেলতে আছে, মানে সবগুলা ল্যাংটা জল কেলাকেলি করতেছে। আবার দেখলাম যে দুরুম করে আমি হচ্ছে মানে দেখতেছি এগুলো ইয়া করতেছে, তখন আমি হচ্ছে আবার ব্যাগ চলে আসছিলাম রুমে, পরবর্তী যাবো এগুলো শেষে দেখি যে আমার পিছন দিয়ে একটা কি মারা কি করছে জানি না, হাতে ল্যাংটা ডাইরেক্ট দৌড় দিয়ে বাহির হয়ে গেছে গা। ওদের এটা আসলে ওদের কাছে প্যারা লাগে না, এটা ভিয়েতনামে, চাইনিজ, জাপানিজ এদের কাছে প্যারা লাগে না, ওদের এটা প্রচুর নর্মাল জিনিস। তবে ওই সময় দেখা গেল বাঙালি যারা ছিল ভাই নর্মালি আসলে ওদের হচ্ছে এই সাইডের খালি যে রে তা না, মঙ্গোলিয়া টঙ্গোলিয়া টিয়া তাদের ওদের এরকম কালচার, আই থিঙ্ক সো। কারণ হচ্ছে রাশিয়ার সাথে এরকম কালচার আছে কিনা এটা আসলে আমি সঠিক জানি না, বাট থাকার চান্স অনেক বেশি, কারণ এই সাইডটায় আমরা হিসাব হচ্ছে আলাদা। এটা কিন্তু ধরো কালচারাল শকের থেকে বেশি আর বিরক্তিও লাগতো। তুই একটা ছেলে মানুষ, তুই ল্যাংড়া কেমনে বই আসছিস ভাই? তাও একটা অ্যাডাল্ট ফোলা বাচ্চা হইলে তো না, বাঙালিরা তো বাচ্চা কালেও ল্যাংড়া করতে পারতো না, শরম লাগে, শরম। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তা অবশ্যই। এটা আপনি যত কথাই বলেন কালচারই, সো এটা বাংলাদেশেও যেমন আমরা যেরকম আমাদের কালচার, জাপানিজ তাদের কাছে এটা হচ্ছে তাদের কালচার। এইটা আমার কাছে মানে একদমই আনএক্সপেক্টেড ছিল। এমন জৈব এটা আমি কল্পনাও করিনি। আমি আগে থেকে জানতাম যে না, ওরা যখন অনসেনে ঢুকে তো অনসেনের সিস্টেম হলো তুমি সবকিছু খুলে এরপরে ঢুকবা। কিন্তু মনে করো একটা ডরমিটরির মতো জায়গা, যে জায়গায় বিভিন্ন দেশের লোকজন থাকতে পারে, বিভিন্ন বয়সের লোকজন থাকতে পারে, এই জায়গায় বৈশাও ওদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। ওদের যখন জিজ্ঞাসা করলাম যে তোরা এটা কি যে করতেছ, তোদের লজ্জা লাগে না? যে ওরা কি এর লজ্জা, এটা কোনো ব্যাপারই না। ওরা তো মেয়েরাও তো হচ্ছে দুইটা ল্যাংটা হইয়া গোসল করছে, এইটা তো আমি দেখি নাই, কিন্তু হ্যাঁ ওরা বলছে যে ছেলেদের জায়গায়, মেয়েরা মেয়েদের জায়গায়, প্যারা না। যদি ওই থাক ওটা বলবো না, পরে নামা কথাবার্তা ডাইলা দিলে পরে আবার ঝামেলা, তাই না? তুমি যখন তুমি রিওতে ছিলে কতদিন? 6 মাস সেম, আপনি যতদিন ছিলেন ততদিন তো ডরমিটরিতে। আচ্ছা, তাহলে তুমি কি মানে যেদিন কোনো ফার্স্ট গোসল করতে গেছো? না, আমি আসার প্রায় 1.5-2 মাস পরে এক্সপিরিয়েন্স করছি ওটা। এর আগে তুমি পাও নাই? না। আচ্ছা, এক্সপিরিয়েন্স করার আগে তুমি কি কারোর কাছ থেকে এই গল্প শুনছিলা যে এই কাহিনী হইতে পারে? নরমালি তো সবাই এটা হচ্ছে ইন্টারনেট ঘাটাঘাটি করলে জানা যায় যে জাপানিজদের হচ্ছে এরকম কালচার আছে, বাট ভিয়েতনামিজ বা চাইনিজদের যে আছে ওইটা হচ্ছে তখন মানে জানা ছিল না। তো ভিয়েতনামিজদেরকে ল্যাংটা দেখে একটু শকে হয়েছিলাম মোটামুটি তখন আর কি। তো এটা তো শখের মতোই জিনিস। সব থেকে বড় শখ হচ্ছে মনে করেন ফার্স্ট টাইম যখন শিনকানসেনে উঠছি, কি রে ভাই ওসাকাতে উঠলাম 1 ঘন্টা পরে কই ফুকুয়ামা, আমি কই কি রে, আমি কই কি ফার্স্ট শিন ওসাকা থেকে মানে দুরুম করে চলেছে কত কিলোমিটার, প্রায় 100-100-র উপর, তো আরো বেশি হইব, আরো বেশি হওয়ার চান্স আছে। তো দৌড় করে কই ফুকুয়ামা দেশ, আমাকে কি রে ভাই দেগুচিওয়া মিগিগাওয়া দেশ, হিদারি দাত্তা সো দেশ নে। এটা আসলে কালচার শকের মধ্যে এটা আমার কাছে সব থেকে বড় কালচার শক মনে হয়েছে। আমার থেকে সব থেকে ইয়ে লাগছে ওগো কালচারের, যেটা কোনটা ধরেন মদের ব্যাপারটা, ওগো কালচারে আপনি নর্মালি দেখেন ওদের মানে সব জায়গায় এমন কোথাও নাই যে আপনি মদ পাইবেন না, মাল পাইবেন না, বিয়ার পাইবেন না, নামা বিরু অথবা ইয়াটি এগুলো পাইবেন না, সব জায়গায়। ইভেন
ওরা যে হচ্ছে খাইতে আছে স্টেশনে পইরা থাকতে আছে, ওরা হচ্ছে মনে করেন এখানে পইরা থাকতেছে খাইতে, ট্যাক্সিওয়ালারা তো মনে করেন উঠে যায় যেটি হচ্ছে আপারাও থায় বেশি মাল খাওয়া থায়, কোনো হুঁশ নাই কিছু নাই, কোনো রকম এগুলো ট্যাক্সি থায় নামাইয়া নিজের টাকাটা লইয়া এটা দৌড় পড়ে যায়। এরকম বহুত দেখছি স্টেশনে। স্টেশনে এমন অবস্থা যে খাইয়ে দেয় আইয়া খবর নাই আর স্টেশনে রয়েছে। ঠিক আছে, আমি এরকম একটা দেখছি, আমি জবে যাইতেছিলাম ট্রেনে কইরা, ঠিক আছে, তো বাপ মা বাচ্চা হচ্ছে কত 4-5 বছরের বাচ্চা রেলে ট্রেনে উঠছে, বাপ মা খাওয়া মাল খাওয়া, ঠিক আছে, বাচ্চারে কইতেছে মাল খাবি মাল, হেতার তো এমনি হুঁশ নাই, মানে পিনিকে কইতাছে যে মাল খাবি, পিনিকে কইতেছে না কইতেছে বাবা বাচ্চারে কইতেছে মাল খাবি মাল। আচ্ছা 5-6 বছরের বাচ্চা। এখন নর্মাল আপনি একটা জিনিস চিন্তা করেন বা ভিউয়ারদের কথা বলি, যদি মনে করেন একটা 5-6 বছরের বাচ্চা দেখে যে তার বাপেও মানে একটা এই জিনিসটা খাইতে আছে, তার মায়েও খাইতে আছে, তার বাপে মনে করেন সে সবকিছু দেখতে আছে, সো ওর 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 কাছে এটা কোনো জিনিস না, মানে এটা তো ওর কাছে ফুৎসু জিনিস হয়ে যায়। আমার কাছে কিন্তু এটা বিশাল একটা শখ, ওর কাছে ফুৎসু জিনিস, তো সো ওরা হচ্ছে যার কারণে ওদের সব মনে করেন জেনারেশনের পর জেনারেশন এভাবে খাইতে আছে খাইতে আছে, সিগারেট কন মাল কন, মানে মাল বলতে শুধু আমরা মালে বলতেছি মানে বিয়ার আর কি, বিয়ার বা হচ্ছে আপনার অ্যালকোহল, এগুলো হচ্ছে দনবাল ওদের কাছে। তো এই জিনিসটা আসলে প্রথম যখন আসছি তখন খুবই হচ্ছে আনইউজুয়ালি এবং আনএক্সপেক্টেড, মানে খুবই লাগছে। মনে করেন আপনার কোনো কনভিনিয়েন্ট স্টোরে যদি যান, আপনার পুরো ড্রিঙ্কস এর সাইড মানে যতটুক, আপনার বিয়ারের সাইড আরো বেশি। মনে করেন 2-3 টানা বলতে হচ্ছে সেলফ যদি হচ্ছে নর্মাল ড্রিঙ্কস থাকে, বিয়ারটা হচ্ছে আরো বেশি থাকে, তাই না? তো জাস্ট বোঝে নেই, আরো হচ্ছে ওদের বিয়ার সিগারেট হচ্ছে আবার ট্যাক্স হচ্ছে 10%, তাই না? তো মানে পানির মতো দাম। সো এই জিনিসটা আসলে খুবই শক, মানে শক টাইপের ছিল। বাংলাদেশে তো নরমালি আমার কাছেও এটা তখন মানে এটাও শক, একটা বড় একটা শক ছিল, কারণ বাংলাদেশে আমরা যারা আছি আমরা জানি যে বাংলাদেশে 20 বছরের নিচে সিগারেট খাওয়া নিষেধ, কিন্তু কয়জন মানে কিন্তু বাচ্চা কাচ্চারাও তো বাংলাদেশে খাইতেছে না। বাংলাদেশের আপনার পোলাপানি যখন কোন একটা দোকান থেকে জায়গা থেকে কিনে, ওর কিন্তু বয়স কাকুরিন করা হয় না, মানে বয়স চেক করা হয় না যে তোর 20 বছর হয়েছে কিনা। কিন্তু এইখানে যে বিক্রি করতেছে এটা আপনার কোনো সুপার শপ হইতে পারে অথবা কোনো কনভিনিয়েন্স স্টোর হইতে পারে, যে কোনো জায়গায় যারা বিক্রি করতেছে এরা চাইলে আপনারা জিজ্ঞাসা করতে পারে যে তোর বয়স কাকুরিন করতে চাই, তোর কাছে কি ডকুমেন্ট আছে, তুই আমার শো করতে চাই, বয়সের এটা চেক কর, তোর আইডেন্টিটি কোনো ডকুমেন্ট এটা চাইতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো চাওয়ার পরেও 20 বছর হয়ে গেলে যে কাউরে আপনি যা কিনতে চায় আপনি দিতে বাধ্য। আর এইখানে ধরেন আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বিভিন্ন ভিআইপি হোটেল অথবা বিভিন্ন বার রেয়ার জায়গাগুলায় এগুলা পাওয়া যায়, আর সচরাচর এইগুলা কেউই খায় না। হয়তোবা কোনো উৎসব টুৎসব হইলে তখন পোলাপানে কিনা খাইতাছে। উৎসবের কথা বলেন, পোলাপানে এগুলো পাওয়াই তো দুষ্কর ছিল, তাই না? কিন্তু আবার উৎসবের সময় যে কিনা খাইবো তখন পুলিশের ভয়, পরিবারের কে দেখা ফেলাইবো এই ভয়, ঢাকা থেকে যদি গ্রামগঞ্জের কোথাও একটা নিয়ে যাইতে হয় নেওয়া আনার ভয়, প্রচুর ঝামেলা ছিল। কিন্তু এই জায়গায় আপনার 20 বছর হয়েছে মানে আপনি ধরেন আপনার সামনে পাশে পুলিশ বসে আছে, আপনি মদ নিয়া কিনা চলে গেলে কোনো ব্যাপার না। হ্যাঁ, পুলিশে লইয়া খাইবেন, হ্যাঁ এটা আপনার পুলিশে লইয়াও খাইতে পারেন, ব্যাপারটা আসলে এমন। এটা কিন্তু আমার কাছে একটা বিরক্তিকর জিনিস যে না এখন মনে করেন বাংলাদেশেও একটা নরমাল জিনিস দেখেন, বাপে হচ্ছে সিগারেট খাইতে আছে, খাইতে আছে, বাচ্চারা দেখা বাচ্চারাও কি করে খায় নরমালি, কারণ বাচ্চাদের হচ্ছে কিউরিওসিটি থাকে না, কিউরিওসিটি থাকে। এই যে কিন্তু একটা মজার ব্যাপার হলো বাংলাদেশে যেমন সিগারেট তোমার ফুৎসু মোটামুটি সবাই খাইতেছে, লোকাল এলাকায় বা যে কোনো জায়গায় বসে ধরে টানতাছে, এই জায়গায় কিন্তু বিয়ার ফুৎসু। কিন্তু বাংলাদেশে বৈশা কিন্তু বাপের সাথে ছেলে একসাথে সিগারেট খায় না। হ্যাঁ, কিন্তু এই জায়গায় কিন্তু বাপের সাথে ছেলে একসাথে বৈশা ও মদ্যপান করতেছে, বিয়ার খাইতেছে, সিগারেট খাইতেছে। ইভেন জাপানে ছেলেদের থেকেও মেয়েরা বেশি সিগারেট খায়। এটা ভাই আমার কাছে খুব বিরক্তিকর লাগে। তুই সুন্দর একটা নারী, তুই দেখতে তো সুন্দর লাগে, তুই কি লেগে সিগারেট খাস? আর জাপানিজদের কথা কি বলবো, আমাদের বাঙালি ভাইরাই হচ্ছে সব আইসে প্রথম দিনে এসে দ্বিতীয় দিনে যাইয়া হচ্ছে মানে কিনা খাইতে আসে গট 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 গট, সেই 120 টাকা দিয়ে আমি মাল খাইতেছি, আমার পিনিক সেই দিনে মনে করেন সারাক্ষণ খাওয়ার উপরে থাকতে হইব, পাইছি আর কবে পাই না পাই,
আমার আমার দুইবার হইলো তোমার যাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স আছে। একবার হইলো ধানমন্ডি 32-এর অপোজিটে ওই যে একটা আছে। তো আমার বন্ধু ও এখন টোকিওতে থাকে, ও জাপান আইসি মেবি 19 বা 18-তে। তো 2-3 বছর পরে ও 21-এর দিকে একবার বাংলাদেশে গেছিল, তখন আমি জাপানে আসি নাই। তখন আমার দেখা করছে। এখন ও তখন যাওয়ার পরে ধানমন্ডি লেগে বয়ে কথাবার্তা কইতেছে অনেক সময়। তো কইতেছে এখন আমার খাইতে ইচ্ছা করতেছে, অনেক দিন হইলো বাড়িতে ছিলাম, গ্রামে যাওয়ার কারণে খাইতে পারি নাই, চল বাইরে যাই। তো কথা কইতেছে যে জাপানে আমার বাসায় আমার রেইজুকোর মধ্যে এটা ভরপুর মালটাল রাখা থাকে। তখন আমার কাছে শুই না আসলে মনে হয় না, ও তো আগেই ফাবর ছিল, এখন একটু বাড়াই কইতাছে। কিন্তু এখন আওয়ার পরে মনে হইতাছে যে ওর রেইজুকো তো দূরের কথা, ও যদি কয় যে না ওর বিছনার মধ্যে কোনো ইয়া নাই, বেডশিট নাই, সবই মালপানি ভরায়, এটাও বিশ্বাস করতে রাজি। কারণ এইখানে এত ফুটছো। কারণ কি বাংলাদেশে ধরো এই যে 200 ml 300 ml মাল কিনতে গেলে হয়তোবা 300 টাকা 400 টাকা মিনিমাম লাগতে পারে, হ্যাঁ। কিন্তু এই জায়গায় কিন্তু তুমি মনে করো 7% 8% অ্যালকোহল 150 টাকায় 120 টাকায় এটা আরামসেই পাওয়া যাওয়া সম্ভব। যার কারণে এটা আসলে খুবই সস্তা এবং সহজলভ্য, যে কেউ চাইলে যে কোনো সময় পাওয়া যেতে পারে, দিন রাত 24 ঘন্টা। কারণ কনভিনিয়েন্স স্টোর অনেক সুপার শপ 24 ঘন্টা আছে, যে কোনো সময় কিনা ফেলা যায়। সুপার শপ আরো সস্তা। হ্যাঁ, আর ভাই বাঙালিরা যেগুলা আসে ওগুলো হচ্ছে মনে করে নিজের নিব বুলা যায়, তো বুলা জায়গা আইসা খাওয়ার উপরে থাকে। কিন্তু দিন শেষে যখন হচ্ছে ওই যে শুকুরের মাংসের কথা, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, হারাম হারাম। এটা কিন্তু মজার জিনিস। এটা ও নিয়েইছে একটা বিয়ার, হ্যাঁ, রেজিতে দিয়া বিয়ারটা দিল, পরে ধরো একটা পটেটো দিলেন, পটেটো জিজ্ঞাসা পটেটো এটা কি হালাল? তুই মদের সাথে তুই বিয়ার খাবি, তুই মদের কথা বাদ দিয়ে তুই পটেটো জিজ্ঞাসা করতেছিস এটা কি হালাল কিনা। অবশ্যই গাইজ যারা হচ্ছে আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলা চিন্তা ভাবনা করে অবশ্যই মানা ট্রাই করবেন। কারণ হচ্ছে এখানে সত্যি কথা বলতে যেটা হচ্ছে আমরা মুসলমান যারা, তারা হচ্ছে 99% পোলাপাইন আইসে সবাই আগে বিয়ার কিনে। ইভেন আমি হচ্ছে মনে করেন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, লাস্ট কিছুদিন আগে যে কয়েকজন এই যে লাস্ট সেশনে বাঙালি বাইরে আসছে, আমি নিজে তো একটা কনভিনিয়েন্স স্টোরে জব করি, তাই না, দেখি আসতেছে মাল কিনতে আছে নিয়ে যাইতে আছে, কিন্তু দিন শেষে যখন কথাবার্তা হয় তখন হচ্ছে কি মানে মাল কেনার সময় মানে বিয়ার কিনবার সময় কোনো কিছু কিন্তু চেক করে না, এটাতে কি অ্যালকোহল কত পার্সেন্ট আছে বা অন্য কোনো হচ্ছে মনে করেন ইয়েটি আছে। কিন্তু যখন একটা রুটি কিনতে যাইতে আছে বা তো যখন একটা প্রোডাক্ট কিনতে যাইতে আছে তখন কিন্তু এটা ঠিকই চেক করতে আছে এটার মধ্যে ফর্ক আছে কিনা, অথবা এটার মধ্যে জেরাসিন আছে কিনা, অথবা এইসব টাইপের কোনো ইয়ে আছে কিনা, কিন্তু ও কিন্তু ঠিকই ওটা চেক করতে যায়। কিন্তু মনে করেন দুইটাই কিন্তু সেম লেভেলের, হ্যাঁ দুইটাই সেম লেভেল, এটা তো দামে অবশ্যই দুইটাই সেম লেভেলের। এখন ফর্ক যেটা এটা হচ্ছে আপনি খাইলে মানে একটা কারণে এটা মানে জানেন কিনা জানি না, মুসলিমদের লাগে হারাম করছে, কারণ এটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে কিছু ইনগ্রিডিয়েন্ট মানে অস্বাস্থ্যকর বলে আর কি নর্মালি। কারণ ওটা হচ্ছে যে শুকর তো হচ্ছে মনে করেন উল্টাপাল্টা খাবার খায় নর্মালি, সব খায়। তো এই কারণে হচ্ছে কিছু কারণে হচ্ছে আমাদের হচ্ছে ফর্ক হচ্ছে ইসলামে এটা হারাম করছে, যার কারণে যদি খায় ঠিক আছে খায়, এটা তো হচ্ছে আপনার খাইবেন, আপনার তার মানসিকভাবে আপনি তো পাগল হইবেন না, কিন্তু আপনি যখন অ্যালকোহল খাবেন তখন আপনার সবকিছু ভুলে যাবেন, আপনি কখন কি করতে আছেন, উত্তেজক জাতীয়, এটা খাইলে তুমি উল্টা পুল্টা কিছু করতেই পারো, আপনি কখন কি করতেছেন না করতেছেন ওইটা আপনার মাথায় নেই, কিন্তু সে কিন্তু ওইটা খাইতে আছে খাই। এমনও তো হইতে পারে সে ওইটা খাইয়া মাথা কোনো হুঁশ নেই কিছু নেই, সে পর্ক খাইতে আছে, তাই না, এরকম হইতে পারে, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক জাপানি। তো এরকম মানে বহুত দেখছি। ইভেন এমনও আছে ধরেন আমি হচ্ছে বাসায় যাইতেছি জব থেকে বা কোথাও থেকে বাসায় যাইতেছি, তো দেখি যে অনেক জায়গায় হচ্ছে বাঙালিরা খাইতে আছে, একদিক দিয়ে খাইতেছে আরেকদিক দিয়ে মাতলামি করতে আছে রাস্তায় হাঁটা রাতের, মনে করেন এরপরে পুলিশ আসতেছে, পুলিশ এসে ইয়া করতেছে, এরকম বহুত কাহিনী ভাই। এটাও মনে করেন একটা শখ, তাই না, এটাও আমাদের জন্য একটা শখ। হ্যাঁ অবশ্যই। তো ওই যে এই কারণে নর্মালি আমি আপনার মানে এই কারণে আমি বলি, যখন হচ্ছে মনে করেন আমার ভিয়েতনামিজ ফ্রেন্ডরা বা চাইনিজ ফ্রেন্ডরা, যত ফ্রেন্ডরাই আছে জাপানিজ ফ্রেন্ডরা, যখন ওরা মানে কোনো জায়গায় ইনভাইট করে
ইনভাইট করলে যখন আমি বলি যে দেখ আমি হচ্ছে ফর খামু না, অ্যালকোহল খামু না, মানে হালাল প্রোডাক্ট যেখানে আছে ওইখানে হচ্ছে তুই চল, ওইসব টাইপের রেস্টুরেন্টে চল, তাইলে আমি যাবো, নাইলে আমি যাইতে পারবো না, অ্যাটেন্ড করতে পারবো না। তো ওরা যখন হচ্ছে কোনো জায়গায় যায় বা আমরা যখন ইনভাইট করে তখন হচ্ছে ওরা ওইসব টাইপের কোনো একটা রেস্টুরেন্ট বা ওইসব টাইপের ইয়েটিয়া সিলেক্ট করে, ঠিক আছে। কিন্তু তখন হচ্ছে আর দুই সাইডটা যখন যে বাঙালিরা থাকে তারা হচ্ছে অ্যালকোহলও খায়, ফর খায় না, ঠিক আছে, অ্যালকোহল খায়, সবাই খায়, মানে তত একটা খানকে নাই বলতে তত একটা ইয়ে নাই, ফ্যাক্ট করে না আর কি, আই ডোন্ট কেয়ার টাইপ আর কি। তো কি করে কয় তুই তো মানে আমার ডাইরেক্টলি কয় ভিয়েতনামিজ কয়েকটা কয় তুই তো কি বেশি, মানে তুই তো তুই মানে আমার বহুতবার বলছে যে আমি বলছি তুই তোরা যত কথাই কস, আমি হচ্ছে আমার যে অস্তিত্ব আমি যদি ওরে ভুলে যাই, আমার অস্তিত্ব যদি আমি ভুলে যাই তাহলে আমি কেমনি কি অস্তিত্ব, মানুষের অস্তিত্বটা হচ্ছে সব থেকে বড় জিনিস মানুষের, মানে ধরেন আমি বিশ্বাসের জায়গাটা যেটা, তো বিশ্বাসের জায়গাটাই যদি আমি ভুলে যাই তো আমি আমার আর কি রইয়া গেল, আমার কথা হইলো এটা। তো ওই জিনিসটা ভাই সবাই মাথায় রাখা, এখন জাপানিজ গো এগুলো দেখে হচ্ছে আপনি শখ খান, এর থেকেও ডাবল শখ খাওয়ার দরকার যখন হচ্ছে আপনি আপনার নিজের বাইরে দেখতেছেন যে আয়শা এরকম কাজ করতে আছে, এটা তারা বড় শখ, তাই না? এই জায়গায় আমি কয়েকটা পয়েন্ট বলি। ধরেন বাংলাদেশে বৈশা আমাদের কাছে এই জিনিসগুলা মানে চাইলেও আমরা কিন্তু খাইতে পারতাম না, মানে এটা অনেকটা মানে অনেক দূরের জিনিস ছিল, হ্যাঁ। কিন্তু এই জায়গায় এতটা সহজলভ্য, আপনি যে কোনো সময় চাইলে এটা পাইতেছেন, হ্যাঁ। এই কারণে আপনার ইমান যদি শক্ত না হয় এটা আসলে মানায় নেওয়া খুব টাফ ভাই। কারণ কি, আচ্ছা আমি একটু শেষ করি। কারণ হলো বাংলাদেশে বৈশা ধরো তুমি ফ্যামিলিতে থাকতেছো, তুমি একটা জিনিস উল্টাপুল্টা কিছু করলে তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার পরিচিত আশপাশে বন্ধু বান্ধব যারা আছে এরা যদি ভদ্র হয় এরা বলবে যে না তুই যেটা করতেছিস এটা আসলে ভালো না, তুই এটা বাদ দে, হ্যাঁ। কিন্তু এই জায়গায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা একা, হয়তো বা এলাকার কেউ থাকতে পারে অথবা একসাথে কোচিং করছে ফ্রেন্ড সার্কেল ওইভাবে থাকতে পারে, কিন্তু যে যার মতো ব্যস্ত। এইখানে নিজের বুঝ যদি নিজে না বুঝে যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে, তাহলে কিন্তু ও মানে খারাপ হয়ে যাওয়ার চান্স মানে সুযোগ বেশি। চাইলে ও ভালো পথ বাইছে নিতে পারে, খারাপ পথ বাইছে নিতে পারে। আর ধর্মের ব্যাপারটা হইলো কি, ধরো বাংলাদেশে বসে তুমি নামাজ রোজা ঠিক মতো না করলেও মিনিমাম শুক্রবারে তুমি কিন্তু মসজিদে যায় নামাজটা পড়তাছো, হ্যাঁ। এই জায়গায় কাজের চাপ এতটা বেশি বা কাজের চাপ হইতে পারে যে শুক্রবারও তুমি চাইতেছো নামাজ পড়তে, এটাও প্যারা হয়ে যাইতে পারে, অন্যান্য দিন তো মানে বাদই দিলাম। তো এই ক্ষেত্রে ধর্ম রক্ষা করাটা যদি ইমানের জায়গাটা খুব শক্ত না হয়, এই যে মদ্যপান করা, সিগারেট খাওয়া বা আরও যেই সব উল্টা জিনিস আছে এইগুলো আপনি একটু টাকা পয়সা খরচ করলে আপনি অনায়াসেই পাওয়া যাবেন, কোনো প্যারা না। এই ক্ষেত্রে যারা আসবেন এরা যাই না শুই না এই ব্যাপারটা আসলে সচেতন থাকবেন, কারণ এমন কিছু করা উচিত না যাতে নিজের ক্ষতি হয় অথবা ফ্যামিলির মানিজ্জত সব কিছু ডিপেন্ড করে। আর এর থেকে বড় ব্যাপার হলো সৃষ্টিকর্তার কথা যাতে চিন্তা কইরা যে মৃত্যুর পরে কি হবে না হবে এই ব্যাপারটা যদি চিন্তা করে তাহলে মনে হয় এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার সুযোগ আছে। অবশ্যই আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা হচ্ছে 9-10 মধ্যে একটা জিনিস একটা পড়ছিলাম মনে আছে, সারাংশ সারমর্ম টাইপের একটা ছিল মনে আছে, যে ভাব সম্প্রসারণ স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, মনে আছে জিনিসটা? আপনি যদি এই জিনিসটাই চিন্তা করেন, দেখেন ও কিন্তু দেশ থেকে যখন ওর ফ্যামিলি থেকে বাইর হয়ে যাইতেছে সে হচ্ছে স্বাধীন, তাই না? স্বাধীন হয়ে গেছে, তো সে ওর স্বাধীনতাটা রক্ষা করতে পারতেছে না, আর কিছু বলার নাই। বাকিটা হচ্ছে নিজেরা যারা কেউ যদি জাপান থেকে যারা দেখতেছে এরকম যদি কেউ দেখে থাকে নর্মাল কথা, ওরা হচ্ছে এখন আমার গালে দিতে আছে, তো গালি দিলেও করার কিছু নাই ভাই। যেটা সত্যি সত্য কথা হচ্ছে অবশ্যই যারা বাংলাদেশ থেকে দেখতে আছেন তাদেরকে হচ্ছে মেইনলি তারাই হচ্ছে, এখন আমরা যেহেতু জাপানের কালচার নিয়ে কথা বলতেছি, আমাদের বাঙালিদের কালচার কি ভাই? আমরা বড়দের সম্মান করবো, ছোটদের স্নেহ করবো, বা হচ্ছে নিজের যে কালচারটা ওইটা হচ্ছে নিজে ওইভাবে যাইবো। এখন জাপানে আইসা এই জিনিসটা তো নাই, পোলা হয় নর্মালি ফার্স্ট অফ অল যে পোলাটাই আহে হাতে গোনা 2-1টাই দেখি। এখন আমি কেমন এটা হচ্ছে আমি হচ্ছে যা প্রথমে আসার পরে যাদের সাথে করছি ওটা তারাই বলতে পারবো সব থেকে বেটার। কিন্তু আমি আমার নিজ জায়গা থেকে আমি হচ্ছে ট্রাই করছি, আমার বেস্ট ট্রাই করছি, বাট এখন ইদানিং মানে এমন ফলাফল আসতে আছে কি আর বলবো, থাক ওইটার ওই পর্যন্ত না যাওয়াটাই ভালো। মনে করেন ওরা হচ্ছে আইসাই হচ্ছে প্রথম দিন মাল খাইলে, প্রথম দিন আইসে মনে করেন বিয়ার খাওয়া শুরু করলে, বিয়ার হচ্ছে যখন আপনি পাইবেন না তখন আপনার মাথায় এমনি হ্যাং হয়ে যাবে দৈনিক যদি না খান। এই জায়গায় অন্য একটা ব্যাপারে কিন্তু কাজ করতে পারে। ধরো
তুমি নতুন আসছো, এই জায়গার তুমি নিয়ম কানুন বা ওদের সংস্কৃতি তুমি ভালো করে জানো না, হ্যাঁ, এখন তুমি উল্টা পুল্টা কিছু খায়া তুমি যখন উল্টা পুল্টা কিছু করবা, তখন কিন্তু মানে দেশের নাম খারাপ করতে কিন্তু সময় লাগবে না। আসেন না একটা ছেলে এখানে আগে যখন আমি নতুন নতুন আসছিলাম আপনাদের সাথে তো বুঝে আসছিল। কোন ছেলে, কার কথা বলতেছো? তো ছেলেটার নাম মনে নাই। আচ্ছা, নাম বলার দরকার নেই, কাহিনীটা বলো। এখানে আইসা না সে হচ্ছে উল্টা পাল্টা অনেক কাহিনী করছিল, মনে নাই ওর পুলিশে নাকি এরকম মানে বিয়ে টিয়ার খাইয়া পাগলামি মাতলামি অনেক কিছুই করছে। তো পরে পুলিশে নাকি কয়েকবার হচ্ছে ওর মানে ইয়ে দিছে, ইয়ে করছে অনেক কিছুই। ইভেন এখানে আসার পরে সত্য কথা মানে আমাদের পরে এক ছোট ভাইয়ের কথা বলতেছি আর কি, মানে মোটামুটি কাছের একটা ছোট ভাই, সে মাল খাইয়া মানে বিয়ার খাইয়া এক সিনিয়র, অনেক সিনিয়র মোটামুটি মনে করেন সবাই হচ্ছে মানে আমরা যে এলাকা থাকি ওই এলাকা মানে আমাদের যে কমিউনিটিটা ওই কমিউনিটিটা মোটামুটি মানে অনেক সিনিয়র লোক ভাইয়ের সাথে বিয়াদবি করে বসছে। নর্মাল আপনি বুঝলেন মানে উল্লাপাল্লা কথাবার্তায় ওরা জিজ্ঞেস করতেছে সুন্দর কথাবার্তা, যে মনে করেন স্বাভাবিক, ধরেন আউট অফ কন্ট্রোল হয়ে গেলে তখন যা হয় আর কি স্বাভাবিক। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি ধরেন আপনার এলাকার কোনো বড় ভাই আপনি হচ্ছে কোনো একটা কিছু করতেছেন, যে নর্মালি এইভাবে জিজ্ঞেস করছিস কিরে তুই এখানে কি করস, অথবা তোরা এখানে কি করস, এত রাত হয়েছে তোরা এখন কি করস, বা এসব জিজ্ঞাসা করতেই পারে। বা ওর বাসার পাশে মনে করেন আপনি কথাবার্তা বলতেছেন, ওর ডিস্টার্ব হইতেছে, ও বলতেই পারে যে তোরা একটু ওইদিকে যায় কথাবার্তা বল বা তোর একটু ওইদিকে চলে যা। তখন যদি আপনি উল্টাপাল্টা বলেন, মনে করেন পারবো না আপনার সমস্যা কি, মনে করেন তুই করে শুরু করে দেন, তখন জিনিসটা কেমন হয়? তো জিনিসটা এরকমই আর কি ভাই। তো মনে করেন খাইবো, খাওয়ার পরে হচ্ছে নিজের হুঁশে থাকবো না। তো এগুলো কি দরকার খাওয়ার? আমার কথা হচ্ছে এটা হচ্ছে আপনি জাপানিজদের কালচারাল শখের কথা বলতেছেন, এটা তো আমাদের বাঙালিদের কালচারাল শখ। মানে জাপানিজদের কালচারাল শখ কথা বলছি, বাঙালিদের কালচারাল শখ বলতেছি। দেখ আমরা জাপানিজদের কালচারাল শখে ফিরে আসি। আচ্ছা, এর পরবর্তীতে যদি আরেকটা কালচারাল শখের কথা বলি, বাংলাদেশে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সংবিধান অনুযায়ী অথবা একটা কোম্পানি অনুযায়ী অনেক রুলস রেগুলেশন আছে, কিন্তু রুলস তো কেউ ফলো করে না। রুলসের জায়গায় আর মানুষজনের জায়গায় রুলস নিয়ম কারণ এগুলো আসলে বই খাতা যে জায়গায় আছে সংবিধান ওই জায়গায় এগুলো ফলো করে না। কিন্তু জাপানে আসার পরে আমার মনে হয়েছে যে না, এখানে রুলস রেগুলেশন আসলে অত্যাধিক বেশি। কিন্তু এই মনে করো 3 বছর থাকার পরে এখন মনে হইতেছে না রুলস বেশি না, ওরা যেটা করতেছে এটা আসলে ওদের ভালোর জন্য, জাতির ভালোর জন্য ওরা একটা নিয়ম শৃঙ্খলা করছে যেটা সবাই মানতে বাধ্য। এখন প্রথম দিক থেকে আমার কাছে রুলস রেগুলেশন বেশি মনে হয়েছে, কারণ বাংলাদেশে বসে আমি রুলস রেগুলেশন মানি নাই। হ্যাঁ, রুলস রেগুলেশন মানি নাই, কেউই মানে নাই। হ্যাঁ ছিল, বাট আমরা মানি নাই। হ্যাঁ, এই কারণে যেমন বাংলাদেশে থাকতে যারা বাইক চালান, কারো কি লাইসেন্স আছে মোটামুটি, এখন হয়তো একটু কি বিষয় হয়েছে মানে একটু ঢাকা শহরের দিকে হয়তো বা এলাকায় যারা হচ্ছে ড্রাইভিং, বড় শহরগুলো থাকতে পারে। আমার নিজের ড্রাইভিং লাইসেন্স ছিল না বাংলাদেশে, কিন্তু এলাকায় ড্রাইভ করতাম, বাইক নিয়ে ঘুরতাম, ড্রাইভিং লাইসেন্স ছিল না। তো এটা তো হচ্ছে, আর এখানে তো আপনি মানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি মানে কিছুই করতে পারবেন না। এইটা আপনি ধরলেই, কারণ হচ্ছে আপনি নর্মাল জিনিস দেখেন, ধরলেই কি করে এরা হচ্ছে পুরো 2 বছর লাগে মানে আপনি আর কিছু করতে পারবেন না, ক্যান্সেল করে দেয়। ধরেন আপনি লাইসেন্স ছাড়া আপনি গাড়ি ড্রাইভ করছেন বা হুন্ডা চালাইতেছেন, তখন হচ্ছে ওরা ধরলে হচ্ছে ওরা হচ্ছে আপনার সবকিছু ক্যান্সেল করে দেয়, 2 বছরের লাগে আপনি আর কিছু করতে পারবেন না। চাইলে হচ্ছে ভিসাও তো কাবজা হইতে পারে। হ্যাঁ, ভিসাতেও কাবজা হইতে পারে। এই যে পাকিস্তানি এক ছেলে নাকি কিছুদিন আগে মানে লাইসেন্স নেই কিছু নাই, সে হচ্ছে গাড়ি ড্রাইভ করতেছে, গাড়ি তো ধইরা 2 বছরের লাগে ইয়া করে দিয়েছে, মানে হচ্ছে 2 বছর আর কোনো মানে লাইসেন্স উঠাতে পারবো না, কিছু করতে পারবো না, লাইসেন্স চাইলেও তো উঠে ইয়া করতে পারবো না। ভিসা সংক্রান্ত কোনো জটিলতা হয় না? ভিসা সংক্রান্ত জটিলতা তো আপাতত এখন, কারণ ওর ভিসা আছে, তো এটা হইলেও হইতে পারে। আচ্ছা, ও যেহেতু গাড়ির কথা তুলছে, এই ক্ষেত্রে মজার ব্যাপার হইলো, যেমন বাংলাদেশে যেই সব বড় শহরগুলো আছে, ঢাকা অথবা বিভিন্ন জায়গায়, রাস্তায় দেখা গেল 5 কিলোমিটার গেলে হয়তো বা 5টা চেকপোস্ট, 5 জায়গায় ধারা করে ড্রাইভিং লাইসেন্স 100 টাকা দিয়ে চেক করতেছে। চেক করার পরে হয়তো বা টাকা পয়সার ব্যাপার স্যাপার এগুলা কাবজাব কইরা ও ছাড়া পাওয়া যাইতেছে। মানে আমি যেটা কইতাছি যে কিছুক্ষণ পর পরে চেকপোস্ট চেক করতেছে। জাপানে কিন্তু এইটা নাই। কিন্তু কোনো কারণে ধরেন মনে হইতেছে যে আপনি উচ্ছৃঙ্খল চালাইতেছেন অথবা কোনো এক জায়গায় একটা দুর্ঘটনা করছেন, এই সময় যদি চেক করে দেখে যে না আপনার ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু আপনি ড্রাইভিং করতেছেন, বড় সড়ো লেভেলের একটা জরিমানা হতে পারে। এছাড়া ধরেন আপনি 2-3 বছর বা 5 বছরের মধ্যে ড্রাইভিং লাইসেন্স তুলতে পারবেন না,
এমন হইতে পারে, ভিসার জটিলতা হইতে পারে, এই মানে এই ব্যাপারটা খুবই কি বেশি। নর্মালি ভাই আপনি দেখেন জাপানের যত কিছুই হন রুলস গুলো যেগুলো দেখেন, আপনি সাইকেল নর্মালি আমরা সাইকেলের কথাই বলি, সাইকেলের কত রুলস, আপনার সাইকেলের একটা রুলস অমান্য করলে একবারে সর্বনিম্ন 5,000 টাকা, 5,000 ইয়েন না কত, তাই না? সর্বনিম্ন জরিমানা 5,000 ইয়েন, মানে বোঝেন তো। এবার বেশি হইলে 50 মান 10 মানও যাইতে পারে, তাই না? তো এখন আমার মনে হইতেছে তারা এই কারণেই হচ্ছে জাপানিরা হচ্ছে রুলস মানে, কারণ ওরা জানে যদি আমি কট খাই আমার পুরা জীবনে যত ইনকাম করবো সব হচ্ছে জরিমানা এতে দিয়ে দিতে হবে আমার। সাইকেলের একই তো সাইকেলের আছে, প্রত্যেকটা সাইকেলের বাংলাদেশে যেমন বাইকের নাম্বার প্লেট থাকে, সাইকেল যখন কিনে অফলাইন অথবা অফলাইন হোক ওর একটা নাম্বার লাগে, নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারের মাধ্যমে এটা কার, ওর অ্যাড্রেস, বিস্তারিত এগুলো বের করা সম্ভব। এরপরে আবার আপনার সাইকেলের জন্য হৌরিচ্ছু ল আছে যে কোন লেন থেকে চালাবো, এরপরে বৃষ্টির সময় ও ছাতা এক হাতে দিয়া এক হাত দিয়া সাইকেল চালাতে পারবো না, অবশ্যই রেইনকোট পরতে হবে, রাতে লাইট যদি ইউজ না করতে পারে এর কারণে আর বাক্কিন হইতে পারে, লাইট ইউজ না করলে জরিমানা, কারোর সাথেও যদি মানুষের সাথে লাগায় দেয় জরিমানা হইতে পারে। এটা আবার হোকেনও আছে, হোকেন মানে ইন্স্যুরেন্স, সাইকেলের ইন্স্যুরেন্স। আপনি একটা দুর্ঘটনা করলেন, এই ক্ষেত্রে যে হোকেন কোম্পানি, যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, হেলথ ইন্স্যুরেন্স না সাইকেলের ইন্স্যুরেন্স কোম্পানি, এরা এই ব্যাপারটা মিউচুয়াল করবে। তো এইটাও কিন্তু একটা মজার জিনিস ছিল। আর গাড়ির কথা একটু আগে যেটা বলতেছিলাম, এই ক্ষেত্রে গাড়ি যেহেতু রোড গার্ডে চলে, রোড গার্ডের রুলস রেগুলেশন আরো কঠিন, অনেক বেশি, আরো বেশি। আপনি চিন্তা করেন এই যে ঢাকা শহরে ক্যামেরা লাগানো থাকে, তো মনে করেন আপনি যদি কোনো একটা অকারেন্স করে ফেলেন, নরমালি ক্যামেরাতে হচ্ছে উঠে যাইতেছে, ওদের জিনিসটা ওরা এমনিতেই বুঝে যায় তখন। আর ওদের তো পেট্রোল কার হচ্ছে অলওয়েজ আসা যাওয়ার থাকে একটার পর একটা, সো পেট্রোল কারের সামনে বললে তো আরো নগদে দাঁড় করায়, নগদে হচ্ছে জরিমানা করাই দেবো। আবার মজার ব্যাপার হলো বাংলাদেশে যেসব বড় সিগন্যালগুলো আছে, ধরেন আপনি শাহবাগ অথবা গুলশানের যে কোনো একটা সিগন্যালের কথা চিন্তা করেন, এটা লাইট লাল নীল হলুদ সবুজ বিভিন্ন কিছু জ্বলতেছে, ঠিক আছে, কিন্তু পুলিশ বা সিগন্যাল আছে না, কিছু কিছু জায়গায় আছে লাইটের মতো জ্বলতেছে, ওইটা খানকে নাই, পুলিশ একজন অথবা আনসার কেউ একজন থামাইতাছে ছাড়তাছে, এই অনুযায়ী কিন্তু চলতেছে। কিন্তু এই জায়গায় কোনো জায়গায়, টোটাল জাপানের কোনো জায়গায় পুলিশ কিচ্ছু নাই, সব সিগন্যালের উপরে, সব সিগন্যালের উপরে। আপনার যখন লাল লাইট জ্বলবো আপনি থাইমা যাবেন। ভাই আপনি এটা যদি এই কথা যদি বলেন, আপনি উন্নত কান্ট্রিগুলো সব সেমই, কোথাও হচ্ছে এরকম নাই, সব জায়গায় হচ্ছে আপনি সিগন্যালের উপরে চলবে। ওই যে আমরা হচ্ছে যারা হচ্ছে মানে কি বলবো অভদ্র জাতি আর কি, অভদ্র জাতি, আসলেই অভদ্র আমরা। অভদ্র জাতিগুলোই হচ্ছে অসভ্য, মানে ভদ্রতা নাই, কিছু নাই, না আছে মানুষের সাথে কথা বলার ম্যানার্স, না আছে নিজের দেশ কীভাবে উন্নত করার ম্যানার্স। আর আরেক দেখেন না কিছুদিন ধরে যা চলতেছে, আরেক গ্রুপ মানে এখনো ক্ষমতায় আসে না, এখনো দেশ ওদের হয়ে গেছে এমন অবস্থা, এই দিক দিয়ে এরা খুন করে, এই দিক দিয়ে ওরা খুন করে, মানে অভদ্র অসভ্য জাতি না আমরা ছাড় পাইলে আমরা হচ্ছে সব মানে কি করবো, পারলে মানে পুরো দেশটারে ইন্ডিয়ার মানে বেচ্চা মানে নিজের হচ্ছে যা ইয়েরা কেউ করে দেয়, এরকম একটা আমরা অভদ্র জাতি, এরকম অসভ্য জাতি। নিজের কথা নিজের বেলায় 16 আনা চিন্তা করবো, আরেকজনে যাই হোক গা, এরকম একটা জাতি আমরা। আর ব্রিটিশরাও এই জিনিসটা কাজে লাগাইছে। ধরেন আপনি যদি হচ্ছে সিরাজউদ্দৌলাতে পড়ছেন, হয়তো পড়ছেন না, ইন্টারমিডিয়েটে ছিল বোধ হয়, তো সিরাজউদ্দৌলা যদি দেখেন আপনি, গসিটি বেগম ওর আপন ফুফি, এরপরে হচ্ছে এই যে নাম কি জানো হেতার, আরে যে হচ্ছে মন্ত্রী ছিল, আরে ভুলে গেছি, সরি, মির্জাফর। চিন্তা করেন আপনি, ওরা হচ্ছে মানে একটা ফুল মানে ওই তো লাস্ট শুরু ছিল ওই সিরাজউদ্দৌলার পরে তো ব্রিটিশরা ঢুকছে 200 বছর বাংলাদেশের কি রাখছে আমাকে মনে করেন, ওই সাইডটার কিছু রাখে নাই, সব হচ্ছে শোষণ করে নিয়ে গেছে। মূল ব্যাপার হলো নিজেদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করে লাগবে স্বার্থের লাগিয়া, কিন্তু দিন শেষে কিছুই পায় না। আচ্ছা, আমরা টপিক থেকে তুমি এই যে রাজনীতি মাঝিতে অন্যদিকে চলে গেলাম, এই ক্ষেত্রে একটু বলি যে কয়েকদিন আগে যে এক ব্যবসায়িক রে তোমার পাথর দিয়া যে এইভাবে থেতলায় মাইরা ফালাইলো, এই জিনিসটা আসলে খুবই বেদনাদায়ক ছিল। আর এর থেকে আজকে সকালে আবার একটা
ভিডিও দেখতেছিলাম, একটা প্রতিবেদক ওইখানে গিয়ে প্রতিবেদন করতেছে, কেউ কোনো আমি জানি না, বিভিন্ন জিজ্ঞাসা করতেছে তুমি কে চিনো, তুমি কে এরে জানো, ওদিন কি হয়েছে, আমি ছিলাম না, কেউই জানে না, কেউই চিনে না, কেউই দেখে না। এই মাত্র আমরা এই ঘটনা ঘটার আগে দোকান বন্ধ করে চলে গেছি, আমি তো তখন যখন মারতেছে তখন কিন্তু আশেপাশে লোক ছিল। হ্যাঁ, তো ইভেন নাকি ওই যে পাশে নাকি আপনার আনসারের ক্যাম্প ছিল। হ্যাঁ, আনসার গো শাড়ি চুরি দিয়াইতাছে। এই তো মূল ব্যাপার হলো কি, যারে মাইরা ফলাইছে আর ফ্যামিলি আসলে বুঝতাছে। আমরা তো যারা ফরেনে মানে করেন ফরেনে বাহিরে আছি, আমরা আসলে ফেসবুক বা আমরা নিউজের উপরে ডিপেন্ডেন্ট মেইনলি, আমরা তো কিছুই জানি না নরমালি। এখন আবার অনেকে বলতেছে যে ওরা দুইজন হচ্ছে পার্টনার ছিল, বিজনেসের পার্টনারের বনাবনি হয় না, যার কারণে হচ্ছে এরকম একটা কাহিনী হচ্ছে ওর পার্টনারে হচ্ছে ঘটাইছে। এই কাহিনীটা কি ব্যাপারটা এমন, এইটা যে তোমার কিছুদিন আগের কাহিনী, 3-4 দিন আগের, কিন্তু কোনো মিডিয়া কভার করে নাই, এটা পরবর্তীতে ফেসবুকে ভাইরাল হইলো। ব্যাপারটা কেমন, এইটা নাকি অন্য কোনো একটা? না এই যে কিছুদিন আগে যেটা পাথর দিয়ে মারলো, এটাই হ্যাঁ, এটার কাহিনী। এখন হচ্ছে মিডিয়ার কি অবস্থা, এরপরে হচ্ছে আবার ওইটা তো হচ্ছে আবার বাইরে হইতেছে ওই ছেলে নাকি ওই নাকি আবার ওই যে ধানের শিশিরই হচ্ছে ওদের সাথে নাকি সম্পৃক্ত, এরকম কোন একটা কাহিনীও শুনলাম। মিডিয়াতে জানায়। এখন ভাই দেখেন, আমরা যারা আমাদের হচ্ছে মনে করেন এমন একটা অবস্থা, আমরা যে পোস্ট করুম কোনো একটা জিনিস নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে কথা বলবো, আমরা তো হচ্ছে এটার হচ্ছে অরিজিনাল যে ওইটাই পাইতেছি না। মিডিয়া হচ্ছে আমাকে বাংলাদেশের মিডিয়া হচ্ছে এখন এতদিন তো শেখ হাসিনা হচ্ছে মিডিয়ার মুখ বন্ধ করে রাখছে, এটা তো একটা কথা ছিল। এখন এমন সুযোগ মিডিয়া যেহেতু এখন কথা বলতে পারে, উল্টাপাল্টা কথা বলার ক্ষেত্রে এত কি বলবো আর, উল্টাপাল্টা নিউজ শুধু। কিন্তু মেইনলি যেগুলো মেইন নিউজ এগুলো করে না। এই জায়গায় মনে হয় কি ভাই, আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, আপনার সামনে একটা অন্যায় হইতাছে, এটা ধরেন অন্য এক লোকের প্রতি অন্যায় হইতাছে, আপনি যদি এই প্রতিবাদ না করেন, কালকে যদি আপনার প্রতি সেম অন্যায়টা হয়, পাশের লোক কিন্তু আপনার হেল্প করতে আসবে না। এর কারণে সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা না কইরা একটু যদি আমরা আগে আসি, ধরো যে অন্যায় করতেছে 5 জন 10 জন 50 জন 500 জন, কিন্তু আমজনতা আমরা কত আছি? 5000, 5 লাখ, 5 কোটি। আমরা আমজনতা যদি ধরি, ওই 5000 দাঁড়ানোর সুযোগ আছে, ওই 500 লোক দাঁড়ানোর সুযোগ আছে? একটা জিনিস চিন্তা করেন, আপনি সাউথ মুভি তো দেখছেন, হ্যাঁ, ইন্ডিয়ান মুভিও দেখছেন, হ্যাঁ, যে আস্তে আস্তে পুরো একটা এলাকা সে হচ্ছে নিজের ভয় দেখায় রাখছে, কেউ কোনো কথা বলে না। নায়ক আসছে, নায়ক এসে সবার ভয় দূর করছে। এরকম হচ্ছে মনে করেন একজন নায়ক যাইবো, বাঙালি যারা হচ্ছে কিছু নায়ক যে কাহিনী আপনি দেখেন, আশেপাশে লোক দাঁড়িয়ে রাখছে আর ওরা হচ্ছে 4-5 জন মিলে পাথর মাইরা মারতেছে, ঠিক আছে? ওই ভিডিওটা সেম কাহিনী হয়ে গেছে, কি পুরো একটা ফিল্মের কাহিনী। আপনি চিন্তা করেন, ফিল্মের থেকেও আরো ভয়ঙ্কর। কি বলবো, পুরো এগুলো বিলিভ করার মতো না, এটাও একটা কালচারাল শক। যে কালচারাল শক থেকে আপনি পালচারাল শকে চলে গেছেন। বহুত হাজারের দিকে চলে গেছি, এগুলো থাকবো না থাকবো আমরা জানি না, ভিডিও এডিট করার সময় দেখা যাবো। তো সিগন্যালের ব্যাপার যেটা বলতেছিলাম, আমরা তো বাঙালি অথবা আমরা বাংলাদেশে বসে তো সিগন্যাল টিগন্যাল কিছু মানতাম না। হ্যাঁ, আবার অনেকে আছে এইখানে বসে সিগন্যাল মানে না, কিন্তু জাপান আসার পরে মানার যেটা ওটা মানতে হইব। হ্যাঁ, এটা তো আর না মানে উপায় নেই। জাপানে আসার পরে অনেক ব্যাপার দেখবেন, অথবা আপনি বাংলাদেশে বসে অনেক সময় অনেক ভাইরাল ভিডিও দেখবেন যে ধরেন প্রত্যন্ত একটা অঞ্চলে একটা সরু পথ, রাত মনে করেন 1টা 2টা 3টা, গভীর রাত, আশপাশে কেউ নাই, সিগন্যাল পড়ছে ওই লোকটায় দাঁড়ায় গেছে, লাল লাইট জ্বলছে ও দাঁড়ায় গেছে, ও চাইলেই চলে যেতে পারে, আশপাশে কেউ নাই, কিচ্ছু নাই। কিন্তু ওদের মনে করেন কালচার ব্যাপারটা এমন, বা ওরা নিয়ম শৃঙ্খলা এমন যে কে দেখতেছে না দেখতেছে ওইটা আমার ব্যাপার না, রুলস রুলস, এটা আমার মানতে হবে, আমার জায়গা থেকে আমি মাইনে নিতেছি, এরকম আর কি। এরপরে আবার এই বাস ট্রেন বা বিভিন্ন জায়গায় ঢোকার ক্ষেত্রে অথবা সুপার শপে ঢোকার ক্ষেত্রে অনেক সময় সিরিয়াল দিতে হয়। আমরা তো দেখা গেল ধরেন ঢাকায় বৈশা যখন বিভিন্ন বাসের সিরিয়াল, হ্যাঁ, বাস আবার পর্যন্ত সিরিয়াল মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, বাস যখন আইছে তখন কে আগে ঢুকতে পারে, কিন্তু এই জায়গায় ব্যাপারটা এটা মোটেও এমন কাজ করে না। আপনি আগে আসছেন আপনি আগে সার্ভিস পাবেন, এইটা আপনার অধিকার। অধিকার বলতে এইটাই নরমাল, হ্যাঁ, এইটাই নরমাল জায়গায় সব কান্ট্রিতেই এটা এরকম হওয়া দরকার, তাই না? ধরেন আপনি আগে আসতেন, হিসাব বিজ্ঞানের ভাষায় একটা কথা আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রোডাক্টের ক্ষেত্রে যদি মানুষ এটা কেন মানুষের ক্ষেত্রে মানবো না, তাই না?
আপনি প্রথমে আসছেন, আপনি প্রথমে সার্ভিস পাবেন, নর্মাল কথা যেটা। অবশ্যই এখানে ধরেন জাপানিজদের মধ্যে এটা হচ্ছে, অবশ্যই এটা হচ্ছে একটা জিনিস আছে, আপনার মনে করেন বাচ্চাকাল থেকে আপনারা যেভাবে হচ্ছে আপনারা মানে ট্রিট করবো আপনি ওইভাবেই হইবেন। জাপানিজদের হচ্ছে বাচ্চাকাল থেকে এই জিনিসগুলো হচ্ছে ওদেরকে শিখাই দেয়, যার কারণ হচ্ছে মানে ওরা হচ্ছে বড় হইলেও এই জিনিসগুলা ইয়ে করে না। যেমন আপনি কনভিনিয়েন্ট স্টোরের কথাই চিন্তা করেন, যে ওরা আসতেছে তাইসা লাইনে দাঁড়ায় যাচ্ছে, যদি কোনো বাচ্চা চুলটা ফলা জায়গায় চলে যেতে মানে দাঁড়ানো ছাড়া যদি ঢুকে যেতে চাই ইয়ে করতে চায়, তখন যদি আশেপাশে বাপ মায় থাকে তখন সুন্দর মতো ডাইকা কয় লাইনে দাঁড়া, এভাবে কর ওইভাবে কর, মানে বাচ্চাকাল থেকে ওদেরকে ওই জিনিসটা শিখায়। আপনি যদি মানে যে বিআর টিআর কথা প্রথমে আমরা যেটা বললাম ওটা যদি সাইডে রাখেন, এসব ক্ষেত্রে কিন্তু ওরা অনেক আমাদের থেকে 1000 গুণ উপরে। এই যে ব্যাপার হলো, একটা জাতির মধ্যে অথবা একটা মানুষের মধ্যে ভালো দিকেও থাকবো, খারাপ দিকেও থাকবো। আমি খারাপ দিকটা নিলাম না, ভালো যে জিনিসগুলো আছে, যে ওরা যেমন সময়ের ব্যাপারে সচেতন, এটাও একটা কালচারাল শখ। কাউরে ধরেন বললো ইউতেই, মানে ওর সাথে মিটিং করার প্ল্যান বা দেখা করার প্ল্যান বললো যে 5টায়, ও 10 মিনিট আগে 15 মিনিট আগেই চলে আসবে। হ্যাঁ থাকবে, ও অবশ্যই লেট করবে না। যদি কোনো কারণে লেট হওয়ার সুযোগ থাকে, ও যত দ্রুত জানবে যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে জানছে যে আমার লেট হইতে পারে, আগে ফোন দেওয়া অথবা মেসেজ করে জানাই দেবে যে আমার আসলে একটু দেরি হইতে পারে, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। এইটা সময়ের ব্যাপারেও এটা আসলে আমার কাছে অন্য লেভেল একটা কালচারাল শখ ছিল। যেমন একটু আগে যে আমরা গাড়ির কথা বলতেছিলাম, কোনো গাড়ি কিন্তু গড়ে মনে হয় 33 সেকেন্ড বা 34 সেকেন্ড টোটাল জাপানের সব ট্রান্সপোর্টেশন মিলে গড়ে 1 মিনিটের কম সময় লেট করে, মানে ওই যে বাস অথবা ট্রেনের কথা, হ্যাঁ না, সকল ধরনের ট্রান্সপোর্টেশন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। হ্যাঁ, এরপরে যদি কোনো কারণে লেট হয়, ও 5 বার 10 বার মানে আমি ক্ষমা চাইতাছি সুমিমাসে একটা তো বলতে ওর কোনো দ্বিধাবোধ নাই। এরকম একটা জিনিস আছে। আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে আমি দেখাই, আমার হচ্ছে ধরেন আপনি যদি মনে করেন ট্রেন লেট হয়, আপনি ধরেন আপনি জবে যাবেন, আপনি ক্লাসে যাবেন, আপনার ক্লাস আছে, ট্রেন লেটের কারণে যদি আপনার হচ্ছে ইয়ে হয়, লেট হয়, তাহলে হচ্ছে ওরা নিজ থেকে ওদের ইয়ে থেকে হচ্ছে আপনারে একটা ইয়ে দেবে, মানে অনলাইনে একটা ইয়ে দিয়ে দিবে, পেপার দিয়ে দিবে, মানে এই কারণে মানে লেট হয়েছে তো এই সমস্যার কারণে, তো আমরা আপনার কাছে অনেক দুঃখিত, তো আমাদের এই সমস্যার কারণে ওর হচ্ছে এটা লেট হয়েছে, তো আপনার হচ্ছে এটা হচ্ছে মানে হচ্ছে ওর মনে করেন আপনি ক্লাসের অ্যাটেন্ডেন্স বা অফিসের যে সমস্যা, ওরা হচ্ছে কিছুই বলবো না, এটা তো ইয়ের জিনিস। তো এই জিনিসগুলো হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এরকম একটা হচ্ছে ওয়েবসাইট আছে, নর্মালি এরকম একটা ওয়েবসাইট আছে। এখন তো হচ্ছে কোনো জায়গায় মানে ট্রেন হচ্ছে ইয়ে নাই, তো এই কারণে হচ্ছে কিছু আসতেছে না। বাট আমি যদি আপনারা লাস্ট আমার হচ্ছে একটা ইয়ে দেখাই, বৃষ্টির কারণে বলতে মনে করেন গাছ পড়ে গেছে, ট্রেন লাইনের উপরে গাছ পড়ে যাওয়ার কারণে হচ্ছে 30 মিনিট লেট হবে। এই যে 30 মিনিট লেখা আছে, 30 মিনিট দিয়া হচ্ছে কী কারণে লেট হয়েছে এটা হচ্ছে ইয়ে দিয়া হচ্ছে নিচে হচ্ছে ওদের ইয়ে দিয়ে দিয়েছে। সো আমি হচ্ছে সুন্দর মতো এটা নিয়ে আমার হচ্ছে ক্লাসের যে অফিসে দেখাইছি যে আমার হচ্ছে এই কারণে আমার লেট হয়েছে, এটার কারণে মিললি, তো কী করছে আমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে সুন্দর, মানে কোনো সমস্যা নেই। সো এই জিনিসগুলো হচ্ছে জাপানে মনে করেন এখানে ওরা অনেক ফলো করে। তো সো আপনি যাইয়া মনে করেন যদি বাংলাদেশে এরকম হয়, নর্মালি কোনো এরকম কোনো চান্স আছে? কোনো চান্সই না। আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করেন, ট্রেনের কথাটা আপনি অনলাইনে সব কিছু দিয়ে দিছে, আপনি হচ্ছে জাস্ট কোনো কিছু মানে আপনি লেট হইতেছে, আপনি কী করবেন, আপনি কী করবেন না করবেন, এরকম অবস্থায় মনে করেন ঢুকলেন, সুন্দর মতন দেখতেছেন কী কারণে লেট হচ্ছে, কতক্ষণ লেট হইতেছে, সুন্দর মতন এটা ইয়া করলেন, আপনি মানে কল করলেন অফিসে বা ইয়েতে কল করে যে আমার হচ্ছে এই সমস্যা, আমি তো হচ্ছে লেট হইবে, তারপর আপনি জানাই দিলেন, শেষ খাইনি খাতাম। মানে কত একটা মানে সুন্দর ইয়া অবস্থা। আচ্ছা, এই ব্যাপার স্যাপারের পরবর্তীতে যদি আমরা কালচারাল শখের আরেকটা ব্যাপারে বলি, এটা হলো জাপানিজ টয়লেট। ও ভাই, না আপনারা হয়তো ভিডিও দেখে থাকতে পারেন, জাপানিজরা হচ্ছে টয়লেটের ব্যাপারে খুবই হচ্ছে কি বেশি না সচেতন কি বলবো, তারা কি মনে করেন এই জিনিসটা নিয়ে খুবই তারা চিন্তা করে তাদের মানে বাইরে আছে কি রে ভাই, নিজের থাকার রুম থেকেও টয়লেটের যে ইয়েটা ওইটা হচ্ছে আরো করে বেশি ক্লিন থাকে। মানে কি বলবো, ওদের টয়লেটের ভ্যারাইটি যদি আপনি দেখেন, কত ভ্যারাইটির টয়লেট, কত ইয়ের টয়লেট। বাংলাদেশে আমরা কি করি, আমরা পায়খানার পরে আমরা এটা অধিকাংশ জায়গায় হাত দিয়ে ক্লিন করতেছি, এক নয় বদনা ইউজ করতেছি,
আর এক নাই ফ্লাশ ইউজ করতেছি, কিন্তু এটা হাত দিয়ে ক্লিন করতেছি। হ্যাঁ, কি ও কোনো ভাবে একবারে হাত ইউজ করতেছে। হ্যাঁ, কিন্তু জাপানে ক্লিন করার ক্ষেত্রে আপনার কোনো হাতের কোনো দরকারই নেই। আপনি বাটন চাপতে থাকবেন, ও গরমের সময় ঠান্ডা পানি, আবার ঠান্ডার সময় গরম পানি, মায়ের আপনার সুন্দর করে ক্লিন করে দিতে আছে। প্রথম অবশ্য আমার কাছে একটু সুরসুরি লাগতো। না, আসলে জাপানের টয়লেটের কথা যদি বলেন, খুবই বিচিত্র। আপনি ওদের টয়লেটে যান, সুন্দর, কি পরিষ্কার, মনে করেন ওদের যদি আপনি একটা পাবলিক টয়লেটে যান, এত ক্লিন। আমরা যে বলি যে টয়লেটে বসে ভাত খাওয়া যায়, এর থেকেও বেশি ক্লিন। ওইটাতে একটু বেশি বলে ফেলেন। ওই পর্যন্ত ওদের হচ্ছে মানে আপনি জাপানে সব জায়গায় মোটামুটি টয়লেট পাবেন। আপনি যেখানে যান, আপনি যে কোনো পার্কে যান, ইয়েতে যান, টয়লেট আছে এবং ক্লিন টয়লেটে পাবেন আপনি। ভালো টয়লেট, খুবই ক্লিন। তো আপনি টয়লেট নিয়ে আসলে জাপানে আসার পরে কোনো টেনশন করার দরকার নেই। মনে করেন আপনার 10 টাকা 5 টাকা লাগবে না, প্রস্রাব করতে 5 টাকা, মনে করেন পায়খানা মানে টয়লেট করতে 10 টাকা, এরকম টাকা লাগে না। তারপর আবার কোনো ইয়েতে নাই, মানে ক্লিন নাই। বাংলাদেশের যে জিনিসগুলো টাকা দিয়েও আপনি ক্লিন পেতেছেন, এখানে ফ্রিতে কিন্তু ক্লিন পাবেন। ইভেন টিস্যু দেওয়া থাকবো, আপনার টিস্যু ইউজ করবেন। ইভেন ওই যে ভাই একটু আগে বললো, জাস্ট বুতাম চিপ দিবেন, পিছন থেকে পানি মাইরে আপনারা সুন্দর মতো ধুইয়া দিতে আছে, এরকম একটা ফ্যাক্ট। তো জিনিসগুলো আসলে প্রথম যখন আসছি তখন তো জিনিসগুলো বুঝতাম না, তাই না? তখন তো জিনিসগুলো বুঝতাম না। তো তখন এসে মনে করেন আবার অবশ্যই মানে ওই বুতান টুতান ছাড়াও অনেক যেগুলো হচ্ছে অনেক পুরোনো বাসা টাসা আছে, ওইগুলোর মধ্যে হচ্ছে নর্মালি ওই ওয়াশলেট যেটা বলে আর কি, ওইটা নাই। তো ওইগুলোতে হচ্ছে নর্মালি হচ্ছে ওই যে টিস্যু দিয়ে বা পানি দিয়ে ধুইতে হয়। তো এখন প্রায় 99% হয়তো এরকম ওয়াশলেট আছে, আমি যতটুকু মানে জানি। তো ওয়াশলেট অধিকাংশ জায়গায় তো সুন্দর মতন বোতাম টিপ দিবেন, আপনারা পরিষ্কার করে দিয়েছে। মানে যে ওরা হচ্ছে টয়লেট নিয়ে আসলে কি চিন্তা করে, ওরা টয়লেটে যায় ড্রিম দেখে না কি করে, ওরাই জানে। হইতেই পারে। হ্যাঁ, কারণ ওরা ওই জিনিসটা খুবই সিরিয়াসলি নেয় নাকি। এই জায়গায় যে ব্যাপারটা বলতেছিলাম যে টয়লেটে ও আপনি বোতাম চাপ দিলে ক্লিন করে দেয়। আবার ধরেন পাশাপাশি দুইটা টয়লেট, একটা ছেলেদের একটা মেয়েদের, আপনি ধরেন কোনো কারণে আপনি হাজুকাশি ফিল করতেছেন, মানে লজ্জাবোধ করতেছেন, এই ক্ষেত্রে টয়লেটের মধ্যে একটা বাটন আছে, এটা চাপ দিলে মিউজিক হয়। হ্যাঁ, আপনি ওটা চাপ দিলেন, এক ধরনের মিউজিক বাজতেছে, আপনি ভিতরে বসে কি করতেছেন, পাশের ওয়াশরুম থেকে অথবা বাইরে যারা আছে এরা আসলে বুঝতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারবে না এইটা। এরপর আবার অন্য ব্যাপার হলো কনভিনিয়েন্স স্টোর বা সুপার শপের যে টয়লেটগুলা, এর মধ্যে এয়ার কন্ডিশন পর্যন্ত আছে সব জায়গায় মোটামুটি ভালোই আছে। আমি তো পার্কের যেগুলো এগুলোতে নাই, না পার্কের গুলোর মধ্যে নাই, পার্কের গুলোতে নাই। কনভিনিয়েন্স স্টোরগুলো এয়ার কন্ডিশন আছে, এটা ঠিক। কারণ হচ্ছে ওটা তো পুরা ইনসাইডে না, তো ইনসাইড হলে এয়ার কন্ডিশন না থাকলে তো এটার কোনো ইয়ে নাই, ইমি নাই। সো ওইভাবেই ওরা হচ্ছে চিন্তা করে, আপনার গরম লাগবে না, ঠান্ডাও লাগবে না, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। ইভেন হচ্ছে ওদের যে কমরটা যেটার মধ্যে বসবেন, ওইটা হচ্ছে মনে করেন গরম কমট বসবেন, বৈশাখী মজা পাবেন, ফিল আসবে আলাদাভাবে। তো ওইটা আসলে ওই জিনিসটা শুধু যে এটা আমাদের জন্য শকিং তা কিন্তু না। আপনি অনেক ভিডিও দেখে থাকবেন, আমেরিকানদের জন্য এটা শকিং, ইউরোপিয়ানদের জন্য এটা শকিং। কারণ ইউরোপিয়ানদের তো মনে করেন আছে, বাট এরকম আছে কিনা জানি না। ওরাও বলে যে জাপানে মানে এরকম একটা অনেক ভিডিওই দেখছি আমিও। টয়লেট, হ্যাঁ, আবার অনেক জায়গায় অনেক টয়লেট আছে আপনার ভিতরে গিয়া টোটাল টয়লেট হলো কাচের। হ্যাঁ, আপনি ভিতরে গিয়া যখন লক করে দিবেন তখন আস্তে 2-3 সেকেন্ডের মধ্যে টোটাল কাচটা ব্লার হয়ে যাবে, ভিতরে কিছু দেখা যাবে না। আমার কথা হচ্ছে যে 2-3 সেকেন্ড মনে করেন কারো খুবই প্রেসার, তখনও কি করবো? যদি লক না করে কিছু শুরু করে দেয় তখন কি হইব? অনেক সময় তো দেখা যায় ভুলে যায় যে অনেক লোকে। আচ্ছা, এমনও হইতে পারে যে তোমার যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট নষ্ট হইতেই পারে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তখন কি হইব? অবশ্যই এটা দেখা যাওয়ার চান্স খুবই কম। মনে করেন আপনি বসলেও আপনি প্যান্টটা হচ্ছে এই পর্যন্ত আসলো নর্মালি, তো যখন বসলেন তো এটা তো মানে দেখার চান্স কম। যখন ও বুঝবো আশেপাশে মানে এরকম কোনো কাহিনী হইতে আছে যে না, ও তো বসার পরে দেখবো আরে কি রে সবজি ক্লিয়ার। আচ্ছা, এই জায়গায় ব্যাপার হলো একটু আগে আপনার যে ল্যাংডা জাপানিজের কাহিনী বললাম, এই ক্ষেত্রে এই ব্যাপারে ইন্টারেস্ট থাকারই কথা না। তুই কি করতেছস না করতেছস, তুই গোসল করার সময় ল্যাংডা আসো সেইটাই দেখতাছি না, আর তুই পায়খানা করার সময় তুই ল্যাংডা, আর কি দেব কিটা নাই কথা আমরা তো আরো বেশি দেখব, তাই না? আচ্ছা, এটা রিস্ক নেই। বাংলাদেশে হলে এটা খুবই রিস্ক। আরে কিসের রিস্ক ভাই? বাংলাদেশে এই যে মনে করেন মানে
রেল লাইনে বসে বসে হাইকে দিতে আছে, ঠিক আছে, এরপরে খেতে যাইয়া যায় হাইকে দিতে আছে। এই জায়গায় মানে কি একটা অবস্থা, নৌকাতে বসে নদীতে হাইকে দিতে আছে। আজকে আমরা কি নিয়ে কথা কইতাছি? অবশ্যই এটা একটা মজা আছে। আপনি মনে করেন জাপানিজরা বাংলাদেশে গেলে সিজন না তো করে নিচ্ছি, তাই মানে প্রকৃতির মধ্যে করার ফিলিংসটাই আলাদা। যে পায়খানা করার কত ভ্যারাইটি আছে, চল তোরে দেখাবো। ও কমেন্ট বক্স গালিতে পুরো ভরপুর হয়ে যাবে যে দুই পাগল আজকে হাগারি কিরা করলো। কালচারাল শখ ভাই, কালচারাল শখ। আসলে মনে করেন এই যে নদী ঘাটে পায়খানা করা ফলাফল যদি হঠাৎ আইসা মনে করেন জাপানিজ টয়লেটে বৈশা পিছন থেকে এরকম ফিল হবে, খুব কি রে ভাই, কি একটা। আবার এই যে ওয়াশরুম কিভাবে করতে হবে এটার জন্য আপনারা ইউটিউবে দেওয়া অনেকগুলা ভিডিও পাওয়া যাবে, অনেক ইউটিউব চ্যানেল অনেক কন্টেন্ট আছে যেভাবে কিভাবে ওয়াশরুমে ইউজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই ওই জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে জাপানি ভাষা এবং ইংরেজিতে, এবং ছবি দেওয়া আছে সুন্দর করে, ছবি দেখে কোন বাটনে চাপলে কি কাজ করে এই অনুযায়ী কাজ করতে পারবেন। তো এটা আসলে পারে না। আচ্ছা, আমরা অনেক কনভিনিয়েন্ট যদি হিসাব করেন আপনি, অনেক মানে বহুত কনভিনিয়েন্ট। নর্মালি কিতা নাই মনে অপরিষ্কার জিনিস হাত দিয়ে ইউজ করতেছি করতেছে, এটা আসলে কিতা নাই না। ওই জায়গায় অনেক মানে টিস্যু ইউজ করতেছেন, ওই দিক দিয়েও মনে করেন মানে ওরা চিন্তা করছে, ভালোই একটা জিনিস চিন্তা করছে, তাই না? অবশ্যই যাদের পুটকির মধ্যে বাল আছে তারা কি করবো, ওইখানে একটা দূর কালচারাল শখ যদি বলি, জাপানিরা আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি সবাই জানে যে এরা একটা ভদ্র জাতি, সুশৃঙ্খল জাতি। এখন এইখানে জাপানে আসার পরে আমার কাছে যে শখটা আসলে লাগছে যে ওরা কাজের সময় অথবা ক্লাসের টাইমে ওরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, কিন্তু ওদের সাথে কাজের বাইরে অথবা ক্লাসের বাইরে বন্ধুত্ব করা বা ঘনিষ্ঠ সম্পর্ক করা এইটা খুবই টাফ। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে তোমার কি মনে হয় যে ওদের সাথে কাজের সময় তোমার সাথে খুব ভালো ব্যবহার করতেছে, খুব ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছে, কিন্তু দেখা গেল তুমি 6 মাস 1 বছর 2 বছর কাজ করলো অথবা ক্লাস করলাম, ক্লাসের বাইরে ওর সাথে তোমার সাথে জীবনও মেসেজে কথা হয় নাই, জীবনও তোমার নক দেয় নাই, এইটা আসলে দূরত্বটা কেন হয়? দূরত্ব কেন হয় যদি আপনি বলেন, নর্মালি ওরা হচ্ছে মানে ওরা কোনো কিছু এই যে সম্পর্ক বাঙালি যেমন মনে করো সম্পর্ক বাড়াইতে চায় না ওরা। কেন বাড়াইতে চায় না? আপনি যদি সম্পর্ক মানে তো পেরেশানি কেন, আপনি চিন্তা করেন এখানে এইসব কথাবার্তা নিয়ে বেশি কথাবার্তা বলে পরে গালিগালাজ ওইটা সমস্যা নেই, তুমি গালিগালাজ খাইলে গালিগালাজ খাইলে চাই না। জাপানিজদের কালচার এটা ভাই। আপনি যদি জাপানিজদের কথা চিন্তা করেন যে ওরা বাপের খবর ফোলা জানে না, ফোলার খবর মায়া জানে না, মায়ের খবর ফোলা জানে না, মনে করেন 18 বছর 20 বছর হয়ে গেছে, সবাই সবার মতো আলাদা আলাদা, তাই না? হাতে গোনা কয়েকজনে না দেখা গেল যে একসাথে আছে, একসাথে থাকা লোক কিন্তু খুবই কম, বা ফ্যামিলি নিয়ে চিন্তা করে। ও চিন্তা করতেছে আমার ইনকাম আমরা যেরকম হচ্ছে মনে করেন ইয়ের জন্য ফ্যামিলির জন্য করি, ওরা কিন্তু হচ্ছে এরকম না। আপনি ইনকাম করতেছেন, আপনি তো ফ্যামিলিতে দিতেছেন, আপনার 90% ইনকাম আপনার ফ্যামিলিতে যাইতেছে, তাই না? ফ্যামিলি অবশ্যই আমারও সেম অবস্থা, আমার 90% ইনকাম আমার ফ্যামিলি, কিন্তু ওদের নাই। ওরা হচ্ছে আমার ইনকাম আমার ফ্যামিলির না, ওদের হচ্ছে এরকম চিন্তা ভাবনা, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে যে জায়গায় ওরা ফ্যামিলির কেয়ার করে না, আপনি কে? আপনার সাথে তো ওর হচ্ছে কাজের কারণে হচ্ছে আপনার মেইনলি হচ্ছে কাজে হচ্ছে আপনার, ঠিক আছে, আপনার আর কাজটা না করলে তোর হইব না, তাই না? যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে কমিউনিকেশন হয়, কমিউনিকেশন না করলে তোর কাজ হইতেছে না, কাজের বাইরে তো আপনার সাথে ওর কোনো কাজ নাই, তাই না? মেইনলি হচ্ছে ওদের হচ্ছে মনে করেন আপনার সাথে যদি তোর কোনো কাজ না থাকে আপনারা কেন মেসেজ করবো না? এটা অন্য একটা ব্যাপার হইতে পারে যে এত ব্যস্ত কাজবাজ নিয়ে এগুলা করার পরে বাকি যে সময়টা থাকে নিজের সময়, এগুলো আসলে নিজের মতো করে ইউজ করতে চায় অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ মানুষজন। হ্যাঁ,
যেমন আমরা মনে করি একটু বাংলাদেশে থাকা অবস্থায় যারা আছে এদের কথা যদি চিন্তা করি যে না আজকে ফ্রি আছি, চল কোথাও ঘুরতে যাই, অথবা চল চায়ের দোকানে গিয়ে আড্ডা দেই, এই যেমন আমাদের বা খুদে আজের আমরা পেছাল পাই, একদিনই কিন্তু ফ্রি, তাই না? তো আইসা বক বক করতেছি। কিন্তু ওদের ক্ষেত্রে এই চান্সটা খুবই কম। ওরা আছে, আমি হচ্ছে ইদানিং এখন যে নতুন নতুন জাপানি যেটা মানে পোলাপাইনগুলা, ওদের মধ্যে এই জিনিসগুলো আমি অনেক দেখছি। ওরা হচ্ছে ইদানিং একটু খোলামেলা নিজেরাই, মানে আমার যে ভার্সিটির ফ্রেন্ড যে মানে কিছু পোলাপাইন আছে মনে করে নাতে গোনা 4-5টা তো থাকেই, তাই না? তো ওরা হচ্ছে নিজেরাই মেসেজ করে বা টিয়া করে, ইনভাইট করে, আয় একসাথে খাইতে যাই বা ঘুরতে যাই, করতে যাই, এরকম হচ্ছে ওরা নিজেরাই হচ্ছে ইনভাইট করে, বা আপনি যদি বলেন ওরা আসতেছে। বাট বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে ক্লাস করতেছে, ক্লাসে যদি কথাবার্তা হয় ক্লাসে কথাবার্তা, নাহলে ক্লাসের বাইরে আপনি যাইতেছেন, আপনারা দেখছে সুন্দর মতো কথা, আপনারা না দেখা না দেখার বান গেছে গায়ের হওয়ার মতো। বা মনে করেন আপনি কোনো একটা দোকানে কাজ করতেছেন, হ্যাঁ আসছে আপনার কাস্টমার হইয়া, ওর মাল কিনেও চলে গেছে গা, আপনার সাথে কথা বলার কোনো চান্স নেই, সে আপনার কি কি ইন্টারেস্ট দেখায় না। জাপানিজ একটু তো কালচারে এমন মানে একাকিত্ব কালচার, একাকিত্ব কালচার। এখন এটা কি কারণ ওদের মধ্যে আছে, এখন এটা কোনো জাপানিরা জিজ্ঞেস করলে সব থেকে বেটার অ্যান্সার করতে পারবো। তাহলে এটা আমরা পরবর্তীতে কোনো একটা এপিসোডে জাপানিজ একটা ধরে না জিজ্ঞাসা করব। এখন জাপানিজদেরকে যদি আপনি নরমালি আমি জিজ্ঞেস করছি তোরা এরকম ঠান্ডা থাকিস কেন, এত ঠান্ডা কেন, ফ্রেন্ডলি না তোরা, হ্যাঁ ডাইরেক্টলি ফ্রেন্ডলি না তোরা, কয় দেখ আমি প্রথমেই যেটা বললাম যে সম্পর্ক জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, এটাতে যদি মানে যতই করবি ততই হচ্ছে এটা লেন্দি হইব, এটা যত লেন্দি হইব তত মানে এটা কমপ্লিকেটেড হইব, জিনিসটা এমন। সো কমপ্লিকেটেড কেন হইব? কমপ্লিকেটেড বহুত কারণে হয়, এটা হচ্ছে সবাই জানে, আমি জানি না, তুমি আমাকে বোঝাও। সম্পর্ক জিনিসটাই কমপ্লিকেটেড ভাই। আপনি যদি মনে করেন আপনার একটা সম্পর্ক হইলো, সম্পর্কের পরে মানে আস্তে আস্তে জিনিসটা আরো গভীরে যাবে। আপনি একটা জিনিস বললেন, আমি একটা জিনিস বললাম, আপনি একটা জিনিস চাহিদা, আমার একটা জিনিস চাহিদা, এরকম মানে এই জায়গায় আছে। আমি তোমার পোস্ট করে একটা জিনিস বলি, কারণ মানুষের তোমার স্বভাব হইল সঙ্গ পাওয়া, যার কারণে যে মনে করো ফেসবুক, ইউটিউব, টুইটার এসব কেন, কারণ আমরা কিছু পোস্ট করতেছি, আমরা চিন্তা করি আমারে কেউ ফলো করতেছে, আমার জিনিসটা কেউ দেখতেছে, আমার নিয়ে কেউ কথা বলতেছে, মানুষের সঙ্গের মধ্যে থাকা, মানুষজনের মধ্যে থাকা। কিন্তু ওরা যে একাকিত্ব থাকে, এটার মূল কারণ কি হইতে পারে? ইউ ডোন্ট নো? আচ্ছা সমস্যা নেই, এটা আমরা কোন একটা এপিসোডে একটা জাপানিজ ধরে না পরে জিজ্ঞামো। এটা আমার মনে হয় কি যে ধরো এত ব্যস্ততার পরেও যে সময়টা আসলে পায় নিজের সময় ওরা আসলে নিজেদের মতো করে ইউজ করতে চায়। এখন ওই তো আমি তো এটাই বলতেছি যে আমি যে জিজ্ঞেস করলাম, ওরা সম্পর্ক করতে চায় না কারোর সাথে। মনে করেন যে নর্মাল যতটুকু খানকে মনে করেন আমি আপনারা দেখছি, আপনার সাথে হাই হ্যালো এতটুকুই, ঠিক আছে, কাজের বাইরে আজাইর আলাপ নাই ওদের, হচ্ছে কথা এটাই, কাজের বাইরে কোনো আজাইর আলাপ নাই। ওরা হচ্ছে এই জিনিসটা ফলো করে, খুব বড় ছোট সবাই এইভাবে চলতেছে ওদের। তো এটাই আপনি যদি দেখেন অনেক জাপানি, এটা তো এমনও তো হয়, ধরো এই যে আমার এই পাশের রুমে কোন জাপানিজ থাকে বা এই পাশের রুমে কোন জাপানিজ থাকে আমি কিন্তু জীবনে ওকে দেখি নাই, আইসি কিন্তু অলরেডি 1.5 বছর হয়ে গেছে। বা আমি মনে করো গান বাজাইতে আসি, মুভি দেখতে আসি, মাঝে মাঝে চিল্লা পাল্লা করতে আসি, হ্যাঁ, কিন্তু পাশের কারো কিন্তু কোনো টু শব্দ নাই। হ্যাঁ, তো ব্যাপারটা কিন্তু মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে এমন, ওরা ওদের মতো করে সময় পাস করতেছে। হ্যাঁ, দেখা গেল আপনার কোনো একটা জিনিস নিয়ে বিরক্ত বোধ আপনার অ্যাভয়েড করতেছে, হ্যাঁ, হয়তো আপনারা কিছু বললোই না, দেখ তোর এই ব্যাপারটা নিয়ে আমি আসলে অসন্তুষ্ট। এটা যেমন বাঙালি ধরেন আমরা যদি চিন্তা করি, আমাদের গ্রামগঞ্জ অথবা একটা দোকান ফ্যামিলির মধ্যে চিল্লি এটা একটু হওয়াটা স্বাভাবিক, যে ফ্যামিলির মধ্যে একটা ঝগড়া লাগছে। কিন্তু জাপানে হওয়ার পরে ঝগড়া জিনিসটা কি এটা দেখিই নেই। আপনার কোনো একটা জিনিস পছন্দ হইতেছে না, হয়তো বা কাজের সময় ও এটা সহ্য করলো, পরবর্তী থেকে আপনার সাথে যাতে ওই ব্যাপারটার সম্মুখীন না হয় এই ব্যাপারটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, আপনার অ্যাভয়েড করে চলে গেল, যার কারণে ওইটা হওয়ার আর চান্স নাই। জাপানিজরা এই জিনিসটা করে না, মানে খুবই নীরব জাতি, নীরব, ওইটাই ভালো। বাঙালিও এরকম হওয়া দরকার, তাই না? ঠিক, কারণ হচ্ছে এরকম উশৃঙ্খল জাতির থেকেও এরকম মানে নীরব থাকা ভালো না। যেমন আমরা উশৃঙ্খল থেকে এখন আস্তে আস্তে একটু সভ্য হওয়ার চেষ্টা করতেছি, সভ্য হওয়ার ট্রাই করতেছি, কিন্তু সভ্য হইতে পারতেছি না।
কারণ হচ্ছে আমাদের রক্তের মধ্যে অসভ্যতা। রক্ত যে ভেজাইলে রক্ত আল্লাহ, পোলাপানি ধরে ধরে মারবো বাংলাদেশে গেলে, খুব অসভ্য পোলাপানি না আমরা, আয় তোরা তো শুধু অসভ্য অসভ্য করছিস ভিডিওতে। আচ্ছা, কালচার শখ নিয়ে আর কিছু করার আছে? কালচারাল শখ কি আর কিছু আছে নাকি? ওভার টাইম আর এইসব বইটা থেকে নিয়ে আগে কথা বলছেন না। পরবর্তী কালচারাল শখ যেটা, এটা হলো ওভার টাইমের প্যারা, অথবা কাজের ক্ষেত্রে ওরা এতটা নিমগ্ন। জাপানে একটা জাপানি শব্দ আছে, এটা হলো ইকিগাই। ইকিগাইয়ের মানে হলো আপনার জীবনের যে উদ্দেশ্য, এটা খুঁজে বের করা। আপনি ধরেন আপনার ইকিগাই আপনি জুতা সেলাই করার মধ্যে খুঁজে নিতে পারেন, যে আমি জুতা সেলাইটারে ইকিগাই হিসেবে নিলাম, আমার জীবনের লক্ষ্য হিসেবে নিলাম, কারণ আমি এত সুন্দরভাবে জুতা সেলাই করে দিব, ওই মানুষটা অনেকদিন ইউজ করতে পারবে, আরামসে ইউজ করতে পারবে। ও আর জীবনের মানে সব ফোকাসটা টোটাল ওই জিনিসটার মধ্যে দিবে, এটা হলো ইকিগাই। তো ওরা এই ব্যাপারটা খুব বেশি ফলো করে। ধরেন কাজের ক্ষেত্রে ওরা যেই কাজটা করে, এটা খুব বেশি মনোযোগ দিয়ে কাজ করে। কিন্তু কালচারাল যেই ব্যাপারটা খারাপ লাগে, এটা হলো ওভার টাইমের যে কালচার। হ্যাঁ, ধরেন বস অফিস টাইমে আপনার 5টা পর্যন্ত আপনার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আপনার বস বাসায় যেতেছে না, যার কারণে আপনি বৈশা আছেন। এই ব্যাপারটা আসলে খুবই প্যারাদায়ক। ভাই আমি বলছিলাম বোধহয় লাস্ট কোন একটা ভিডিওতে বলছিলাম, প্রথম ভিডিওতে আমরা বলছিলাম, 2 নম্বর ভিডিওতে বলছিলাম না, এরা হচ্ছে ওদের হচ্ছে মনে করেন ফাও একটা জিনিস, ওরা হচ্ছে আসলেই না, যে কাজ মনে করেন যদি সকাল থেকে করে ইজিলি শেষ হওয়ার কথা, তাই না? তো পুরো দিন বসে বসে সাবুরও করে, সাবুর মানে হচ্ছে স্কিপ করে যাইতেছে, করতেছে না। যখন হচ্ছে লাস্ট টাইমে আসবো তখন যাই দৌড়ের ফরে, আমি অনেক বিজি, আমার এটা করতেই হবে, কমপ্লিট করতে হবে, মানে কাজ দেখানো, এরকম একটা মানে ওদের ইয়ে। আমার কাছে মনে হয় এমনই। এখন আমি তো ফুল টাইম জব করি না, এই যে পার্ট টাইম জব করি, এই যে পার্ট টাইম জব যেমন দেখি আমার মনে নাই। আমি আচ্ছা, ওই জাপানিজ মনে করো শেষের 1 ঘন্টা, হ্যাঁ শেষের 1 ঘন্টায় ওদিন যদি কোনো ধরনের তোমার কুপন টুপন আসে, ওইগুলা প্রোডাক্টের গায়ে লাগাইতে হবো, এই দায়িত্ব ওর। ও করে কি, ট্যাপ নিয়ে আসে, ট্যাপ নিয়ে এসে আর হাতসুও থাকে, তো হাতসু করে টুকটাক, এটা হয়তো 10-15 মিনিটের কাজ। এরপরে ঘুরতে ঘুরতে ওই কাজ যেটা ওর মূল কাজ, যে তোর যাওয়ার আগে তুই এই কাজটা করেই দিবি, ও ধরে 10-15 মিনিট আগে, 10 মিনিট আগে ধইরা সৈকত আমার তো সময় নাই, তুই একটু হেল্প কর, এই কর সেই কর, মানে পুরা পাগল হয়ে যায়। এটা আসলে একটা বাস্তব সত্য কথা। তো আমি বলছি না, আমার যেরকম আমি না পার্ট টাইম জব করি, কিন্তু আর আছে না 2-1 জন যারা ফুল টাইম জব করে, ওটা তো আমি দেখতে আছি পুরা দিন হচ্ছে গল্প মারতে আছে, মানে যেগুলো ফাও কাজ ওইগুলো করতে আছে, কিন্তু নিজের মেইন যে কাজ ওইটা করতে আছে কখন, মনে করেন ও যখন শিফট শেষ হয়ে যাবো তার অল্প কিছুক্ষণ আগে, তো লাস্টের দিকে যাই আর ও ওভার টাইম নিজেরটা নিজে টাকা পাইতেছে, তাই না? জিনিসটা আমি আসলে ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখন মেইনলি হচ্ছে এরকম হইতেও পারে, অনেক কোম্পানি আছে যাদের অনেক কাজ থাকতেই পারে, যার কারণে হচ্ছে বেশি বেশি ওভারটাইম করা লাগে, বা এরকম অনেক থাকতেই পারে। সো ওইটা হচ্ছে বাইক কিছুদিন পরে ফুল টাইম যাবো, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওইটা তো আর আমি আসলে ভিডিওতে আমরা ল্যাংটা জাপানিজ পায়খানা থেকে শুরু করে পুরা কাজ থেকে শুরু করে বহু প্রোডাক্ট পর্যন্ত বলে ফেলেছি, বহুদূর পর্যন্ত আমরা চিল্লাচিল্লি করছি। তো এই ক্ষেত্রে আপনাদের কাছেও অনেক ব্যাপার আসলে অকওয়ার্ড মনে হইতে পারে। এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো এই ব্যাপার নিয়ে মত অভিমত থাকে, কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর যদি আপনাদের কোনো টপিকে ইন্টারেস্ট থাকে, আপনারা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব ওই টপিকের উপরে ভিডিও করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, সায়োনারা, আল্লাহ হাফেজ।